অলরাইট, এইখানে আমরা যারা আছি, আমি মনে করি যে এখানে বেশিরভাগই আমরা আসি ফ্রিল্যান্সিং করার জন্য সরাসরি। কেউ কেউ হয়তো বা জবের পারপাসে আসছি, কেউ কেউ হয়তো বা এক্সট্রা একটা স্কিল শেখার জন্য আসছি, বাট বেশিরভাগই সরাসরি মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করব এরকম একটা ইন্টারেস্ট নিয়ে আমরা এখানে আসছি। ফ্রিল্যান্সিংটা যদি আপনি ধরেন, ফ্রিল্যান্সিংটা এমন একটা পেশা যেটা হচ্ছে বিজনেসের মতন, যেমন ধরো সার্ভিস বিজনেস ওরকম, বাট কাজটা করতে হয় জবের মতো। আর আপনি কাজের সিস্টেমটা বা কাজ আপনি করবেন কিভাবে, এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো সময় করে দিতে পারেন। কাইন্ড অফ এরকম একটা সিস্টেম, তাই না? বাট তারপরে দেখা যায় ইন্টারনালি চিন্তা করতে গেলে আসলে সবকিছুর একটা মিক্স আছে, সব ধরনের প্রেশার আছে। আপনি ফ্রিও থাকবেন, আবার আপনার কাজও থাকবে, আপনি হয়তো আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন, আবার দেখা যাবে যে জব হোল্ডাররা যেখানে 9টা 5টা ডিউটি করতেছে, আপনি ওইখানে দেখা যাচ্ছে যে 16-17 ঘন্টা কাজও করতে হচ্ছে আপনাকে কোনো কোনো সপ্তাহ। তো বিষয়টা এরকম। এখন এইখানে আসলে কাজ আপনাকে দিবে কে? এখানে ফিক্সড কেউ কোন একটা কোম্পানিতে গিয়ে আপনি জব করবেন বা কাজ নিবেন, এটা খুব রেয়ার কেস। বেশিরভাগই 95% ক্ষেত্রে এমন হবে যে আপনি হয়তোবা এক এক সময় এক এক ক্লায়েন্টের কাজ করবেন। হয়তো এক ক্লায়েন্টের একটা নিড আছে, একটা ওয়েবসাইট লাগবে, সে আপনাকে একটা কাজ দিল, আপনি কাজটা করে কমপ্লিট করে দিলেন, এবং আপনাদের ডিল অনুযায়ী যে পেমেন্টটা, এই পেমেন্টটা ক্লায়েন্ট আপনাকে করে দিল। সেটা হইতে পারে মার্কেট প্লেসের থ্রুতে, সেটা হইতে পারে আউট অফ মার্কেট প্লেস। এখন তাহলে আমাদের সবচেয়ে বড় মার্কেটটা হচ্ছে যাদের কাজ লাগবে কোনো একটা টেম্পোরারি সময়ে, আহ কোনো একটা টাইম লেন্থের মধ্যে আমাকে ওই প্রজেক্টটা হয়তো করে দিতে হবে। প্রজেক্টটা করে দিলে সে আমাকে কিছু পেমেন্ট করবে, হইতে পারে কাজের শুরুতে কিছু অ্যাডভান্স পেমেন্টও চাইলে ক্লায়েন্ট করতে পারে। আচ্ছা, এখন এই ধরনের ক্লায়েন্ট, তাহলে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমাদের কাছে আসবে। এই ক্লায়েন্টগুলা আমাকেই কাজ দিবে কারণ আমি মার্কেটে একদম একা, আর কেউ নাই মার্কেটে? বিষয়টা কি এরকম, নাকি মার্কেটে অলরেডি আমার লাখ লাখ কম্পিটিটর আছে? আপনাদের কি মনে হয়? লাখ লাখ আছে ভাই, বিশেষ কম্পিটিটর, করে তাই ওয়ার্ডপ্রেসে। না? এখন আমাকে কেন কাজ দিবে? আচ্ছা, আপনি নতুন একজন সেলার, আপনি মার্কেট প্লেসে গেছেন স্কিল সেল করার জন্য। এখন আপনাকে কেন কাজ দিবে আপনাদের কি মনে হয়? ভাই প্রাইস কিছু কমায় রাখতে হবে। ওকে, এটা আর একটা পয়েন্ট হইতে পারে। তা পোর্টফোলিওটা একটু শক্তিশালী করতে হবে। অবশ্য পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও কি এই ক্ষেত্রে সাবজেক্ট? হ্যালো, হুম হুম, হ্যাঁ পোর্টফোলিও কি এই ক্ষেত্রে সাবজেক্ট? অবশ্যই। ওকে, 2টা পয়েন্ট পাইলাম। আর কোনো পয়েন্ট? আপনারা কারো আর আহ, কিছু বলেন না? তা আমি যতটুকু জানি, মানে আমার যতটুকু বুঝ হয়েছে যে একটা ওয়েস্টার্ন ক্লায়েন্ট যদি কাজ ভালো পায় কোন এক্সপিরিয়েন্সের থেকে, তাহলে সে বাজেট বেশি হইলেও সেই কাজটা সে করায়। ওকে, এটা তো পয়েন্ট আসলো পরবর্তীতে কাজ করার পরে, তাই না? বাট কেউ আপনাকে আমাকে কেন সাজেস্ট সিলেক্ট করবে? করবে? আমরা ওই পয়েন্টে আছে একদম শুরুর দিকটাতে। Let's say আপনি একটা কোনো মানুষকে দিয়ে কোনো একটা কাজ করাবেন, আপনি তাকেই কেন সিলেক্ট করবেন? নাকি আর কাউকে খুঁজে পাচ্ছেন না, বিষয়টা এরকম? So হইতে পারে যে আপনি আর কাউকে পান নাই, একজনই, একটাই অপশন আপনার কাছে তাহলে। বাট ক্লায়েন্টের কাছে তো মাল্টিপল অপশন, অনেক অপশন তার কাছে, তাই না? তারপর আমাকে কেন চুজ করবে, এটা বিষয়টা একটু আশ্চর্য। কারণ একটা নতুন সেলারকে কেনই বা কাজ দিবে? এটার কিছু কিছু পয়েন্ট হইতে পারে। ফার্স্ট অফ অল পয়েন্ট হচ্ছে তার বাজেট কম। একজন এক্সপিরিয়েন্স সেলার কখনোই কম বাজেট প্রজেক্ট নিবে না, ঠিক আছে? সো দেখা যায়, ধরেন আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসলে ওর এক্সপেকটেশনই থাকে যে একটা ওয়েবসাইট করাইতে গেলে অ্যাটলিস্ট $300 থেকে $500 মিনিমাম তার একটা বাজেট থাকে। আমাদের কাছে ওইভাবেই কথা বলে। ঠিক আছে, যখন প্রোফাইল দেখে, প্রোফাইল একটু ঘাটাঘাটি করে, তারা ওইভাবেই আমাদের সাথে কথাটা বলে। হ্যাঁ, লেটস সে আমি যদি ধরলাম যে আমার প্রোফাইল ক্লায়েন্ট খুঁজে পেলো, ঠিক আছে, আমার ক্লায়েন্ট আমার প্রজেক্ট জাস্ট খুঁজে পেলো, সে আমাকে কাছে দিবে। হ্যাঁ, তো সে আমার দেখতেছে কি জব সাকসেস 100% দেখতেছে। এটা 100% রাখাটা সো টাফ। ঠিক আছে, আমার নিজেরও অনেক সময় ডাউন হয়। অনেক ধরনের প্রজেক্ট, ধরেন 4-5টা প্রজেক্টে আমি 5 স্টার পাইছি, বাট একটা প্রজেক্টে একটু 5 স্টারের জায়গায় হয়তো বা ক্লায়েন্ট কোনো কারণে 4.9 4.8 দিয়ে দিল। এটা কিন্তু নেমে যায় নিচের দিকে, ঠিক আছে?
আমার টপ রেট দেখলো, বাকি সে আমার কাজের এক্সপিরিয়েন্স দেখলো, আমার প্রিভিয়াস রিভিউ গুলো দেখলো এন্ড আদার্স। সবকিছু দেখার পরে ক্লায়েন্ট ডিসিশন নিয়ে নিল যে তাকে দিয়ে আমি কাজ করাবো, এন্ড ক্লায়েন্টের বাজেট তখন কিন্তু সে অটোমেটিকলি সে একটা হাই বাজেট চিন্তা করে নেয়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে তো এটা হবে না, হবে? না। হবে না। আর হবে কেন? আপনাদের ক্ষেত্রে কি চিন্তা করবে, হয়তো বা তার বাজেট কম, তাই না? কারণ ক্লায়েন্ট জানে যে $100 দিয়ে আমাকে সে কোনো ওয়েবসাইট করায় নিতে পারবে না। সে হয়তো খুঁজবে কি, একটু নিউ কামার যারা আছে তারা। এখন নিউ কামার কি একদম কম মার্কেটে? না না, ভাইয়া, অনেক। কম একটু না। আরো ফিল্টার কম। আউট হয়েছে, বাট তারপরে কিন্তু অসংখ্য আছে, তাই না? অনেক, জি। জি। মিলিয়ন্স অফ সেলার আছে। আচ্ছা, তাহলে একটা পয়েন্টে আমরা হয়তো বা ফিল্টার আউট করে নিয়ে আসলাম, হয়তো 10 মিলিয়ন থেকে কমায় 1 মিলিয়নে নিয়ে আসলাম, যে তার বাজেট কম। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে, ক্লায়েন্ট চায় হচ্ছে আপনি তাকে দ্রুত কাজটা ডেলিভার করবেন। তার হয়তো বা লঞ্চিং আছে 2 দিন 3 দিন পরে। সে আমাকে যদি কাজ দেয়, আমি তার কাজটা ধরবোই 1 সপ্তাহ পরে, তাকে আমি বলবোই আমাকে তোমার 10 দিন সময় দিতে হবে। কাজটা হয়তো বা 2 দিনের, বাট আমি তার কাছে 10 দিন কেন সময় নিব, আমি এনাফ টাইম নিয়ে নিব। ঠিক আছে? যদি না আমি এজেন্সি হয়ে কাজ করি, আমি হয়তো অনেক লোক দিয়ে কাজ করাই। যদি আমি সিঙ্গেল হ্যান্ডেডলি কাজ করি, যেটা হচ্ছে একজন সিঙ্গেল ফ্রিল্যান্সার করে, তখন কি হয়, ক্লায়েন্টের ও চিন্তাই থাকে যে সে হাতে হাতে আমাকে দিতে পারবে না, কারণ তার কমপক্ষে 15-20টা অর্ডার সবসময় রানিং চলতেছে। তাহলে তার যদি দ্রুত দরকার হয়, সে তখন কি করবে, একজন সেলার এরকম খুঁজবে যে দ্রুত তাকে ডেলিভার করতে পারে। আচ্ছা, এখন দ্রুত ডেলিভার করার দিক দিয়ে ধরেন আপনি তখন ফ্রি, আপনি শুরুর দিকে কাজ দরকার আপনার, তাই না? তখন হইতে গেল যে আপনি, এই জিনিসটা হয়ে গেল যে আপনি আহ কাজটা পাওয়ার একটা ক্যান্ডিডেট হইলেন, তাই না? আচ্ছা, এই হচ্ছে দুইটা জি। মেজর পয়েন্ট, যেই পয়েন্টগুলোর কারণে একটা নতুন সেলার কাজ পায় মার্কেটে। ঠিক আছে? আরেকটা পয়েন্ট আছে, এটা পয়েন্টটা, এটা কি, এটা হচ্ছে আপনি হয়তোবা কিছু পোর্টফোলিও করছেন এই যে আপনার ফ্রি সময়টাতে, যেই পোর্টফোলিওর কোনো একটা সাইট ক্লায়েন্টের ভাল লাগছে, এন্ড ক্লায়েন্ট যেহেতু দেখলো যে আপনার এইটা পোর্টফোলিও আপনি নিজে আপলোড করছেন, মানে আপনার এই সাইটটা করতে পারেন, তার ওইরকম একটা সাইট লাগবে। এন্ড সে কি করলো, আপনার কাছ থেকে কাজটা নিল, তাই না? এখন এরকমও দেখা যাবে এই সবগুলা ক্রাইটেরিয়াই মিলে যাবে অনেকগুলো ফ্রিল্যান্সারের ক্ষেত্রে। হয়তো আমি ধরে নিলাম, ধরেন 10টা ফ্রিল্যান্সারের সে হুবহু মিলে গেছে, তার পোর্টফোলিও তার ভালো লাগছে, তা সে অ্যাভেলেবেল আছে, তার দেখা যাচ্ছে খুব অল্প বাজেট, যে ক্লায়েন্টের বাজেটের সাথেও মিট করছে, এন্ড সবকিছু মিলায় হয়তো বা 10 জন সে শর্ট লিস্টেড করলো। এখন এই 10 জনের মধ্যে কাজ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে মেজর ফ্যাক্টর কি জানেন? কি? ট্রাস্ট, বিশ্বস্ততা। কেন বলেন তো? কারণ কেন স্যার? আপনার প্রোফাইলে কিন্তু খুব বেশি রিভিউ বা অনেক কিছু দেখে ক্লায়েন্ট আপনার কাছে আসে নাই, সে নতুন সেলার হিসাবে আসছে। একটা নতুন সেলারের কাছে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া মানে বুঝেন, মানে ধরেন আপনার একটা বড় বিজনেসের দোকান আছে, এই দোকানের চাবি কারো কাছে দিয়ে বলা যে আমার ফ্যানটা মেরামত করে দাও, এন্ড এটা অনেক রিস্কি একটা ব্যাপার না? আপনি তার জি। কাছে কি এটা দিয়ে রাখবেন? দিবেন কখন, যখন সে হয়তো বা কোনো অবশ্যই। অনেক পরিচিত, অনেক রিনাউন্ড কোন একটা কোম্পানির হয়তো সেলসম্যান হবে, তাকে হয়তো বা আপনি শপটা ওপেন করে তাকে কাজ করতে দিবেন, কারণ আপনি জানেন এটা অনেক ট্রাস্টেড একটা জায়গা থেকে আসছে। And এই ট্রাস্টেড যে জায়গাটা, এই ট্রাস্টের যে কর্নারটা আপনি যে তৈরি করবেন ক্লায়েন্টের কাছে, আপনার যে এই এই একটা বিশ্বস্ততা ক্লায়েন্টের কাছে তৈরি হবে, এইটা কিভাবে হবে, এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এইটার সবচেয়ে বড় একটা দিক হচ্ছে আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করা। কোথায়? কোনো একটা সার্চ ইঞ্জিনে। এখন সার্চ ইঞ্জিনের কথাই যখন আসছে, তখন একদম, যদি এক বাক্যে আপনি বলতে চান কোন সার্চ ইঞ্জিনটা ক্লায়েন্ট ব্যবহার করবে, এটা আমরা সবাই জানি। বলুন তো কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করবে ক্লায়েন্ট? গুগল গুগল। ক্রোম। গুগল। জাস্ট গুগল.com আমরা ধরে নিলাম, এই সার্চ ইঞ্জিনটাই ব্যবহার করবে, এটার পসিবিলিটিসই 90%ও বেশি, ফাইভ তাই না? পার্সেন্ট আচ্ছা, জি স্যার। এইটাই যখন ক্লায়েন্ট সার্চ করবে, ধরে নেন ক্লায়েন্ট আপনার নাম লিখেও সার্চ করার একটা পসিবিলিটিস আছে, অথবা আপনি তাকে এই জিনিসটার জন্য বললেন যে আমি এক্সপিরিয়েন্স একজন ডিজাইনার, তুমি চাইলে আমার প্রোফাইলটা গুগল সার্চ করে দেখতে পারো।
তখন কিন্তু ক্লায়েন্টের কাছে একটু এক্সাইটিং মনে হবে যে আচ্ছা, সে এটা বললো, তার মানে তার তো কনফিডেন্ট আছে, আমি দেখি তার নামটা সার্চ করে। সে হয়তো আপনার নামটা সার্চ করলো, ধরে না আপনার নামটা সার্চ করলো এখানে, এরকম কিছু, ওকে, আপনার নাম এইটা ধরেন। সার্চ করার পরে সে সর্বপ্রথম এখানে যে আসলো, এটা ঢুকে দেখলো, এটা ঢুকে দেখলো, কোনোটাই দেখলো আপনার কোনো প্রোফাইল বা কোনো কিছু না, এক একজন এক এক প্রোফাইল, এটা আরেকজনের, এটা আরেকজনের প্রোফাইল। এখানে যাওয়ার পরে ধরেন এরকম একজন কোনো কিছু বা ফিক্সড কাউকে পাইলো না এখানে, তাই না? বা তেমন কোনো কিছু পাইলো না যেটা দেখে হয়তোবা সে বুঝতে পারে যে আপনি হয়তো ডিজাইন বা কিছু নিয়ে কাজ করেন। পাশাপাশি সে হয়তোবা সার্চ করলো ধরেন আমার নাম লিখে, হ্যাঁ, বা অন্য যে কারো নাম লিখে, যে এইখানে তার একটা প্রোফাইল আছে, প্রোফাইলে সুন্দর করে দেওয়া আছে সে কি নিয়ে কাজ করে, ওকে। তার রিসেন্ট অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, সে কোন কোন প্রজেক্টে কাজ করতেছে না করতেছে। ইভেন দেখা যায় আমি অনেক প্রজেক্টে কাজ করার পর ক্লায়েন্টকে আমি বলি আমি কি ওয়েবসাইটের নিচে আমার নামটা দিয়ে দিব ডিজাইন বাই, অনেক সময় ক্লায়েন্ট খুশি হয়ে বলে হ্যাঁ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এটা আছে। সেই যে এই পেজগুলোতে গেলে দেখতে পারবেন কোনো না কোনো ক্লায়েন্টের সাইট র্যাঙ্ক করছে, যে সাইটটা হয়তো বা আমি ডিজাইন করছি, আর নিচে আমার এই সিগনেচারটা দেওয়া আছে যে ডিজাইন বাই আলমগীর এইচ কবির। আচ্ছা, তো এগুলো আস্তে আস্তে কি হচ্ছে, আমার ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে অনলাইনে, তাই না? এন্ড সে যদি ইমেজেও যায় সে কিন্তু দেখতে পারবে রিপিটেডলি আমার বর্তমান অ্যাক্টিভিটিস কি আছে, এটা গুগল মনিটর করতেছে অ্যাক্টিভলি। আমি কি ফেসবুক দিয়ে কখনো কোনোদিন এসইও করা যায়? আমি কি গুগলকে গিয়ে বলছি দেখো তুমি ফেসবুকে পোস্ট করছে, এটা র্যাঙ্কে নিয়ে আসো? বলেন তো। লিঙ্কডইন, এগুলো কি আমার পার্সোনাল ওয়েবসাইট? এটা কিন্তু কোনোটাই আমার না পার্সোনাল না, তাই না? এটা কি না করছে, না। গুগল কিন্তু আমাকে কি করতেছে, মনিটর করতেছে আমি কি করতেছি, আমার অ্যাক্টিভিটিস কি, আমি কোনো কাজ করতেছি কিনা কোনো প্রজেক্টে। ইভেন দেখবেন বিভিন্ন অন্য অন্য পেজ থেকে পোস্ট করা হয়েছে, যেমন ধরেন এই যে ম্যারাথনের অনেক পেজ থেকে পোস্ট করা হয়েছে, যখন ধরেন আমি এই এই অ্যাক্টিভিটিস গুলোতে আছি, আমি হয়তো কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, সেই জিনিসগুলো গুগল দেখবেন অটোমেটিকলি আমার নামের আন্ডারে র্যাঙ্কে নিয়ে আসছে। আমি আবার এই যে বিভিন্ন দেখেন কোডমেন বিডি চ্যানেলে যে আমার ক্লাস ভিডিও গুলো যাচ্ছে, এগুলো মনিটর করতেছে গুগল। এখন সে তখন কিন্তু অটোমেটিকলি তার ভিতরে কি একটা ট্রাস্ট ফেস তৈরি হয়ে যাবে আমার সম্পর্কে, যে হ্যাঁ, এ এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ, এই বিষয়গুলো নিয়ে সে কাজ করে, এন্ড তার অ্যাক্টিভিটিস দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সে একজন এক্সপিরিয়েন্স ডিজাইনার বা ডেভেলপার, তাই না? তাই মনে হচ্ছে না, না আপনাদের অন্য কিছু মনে হচ্ছে? জি ভাই। না ঠিক আছে। অলরাইট। এইবার এই দুইজনের মধ্যে ক্লায়েন্ট কাকে কাজ দিবে? ধরুন দুইজনেরই একই বাজেটে কাজ করে দিবে, একই সময়ে কাজ করে দিবে, এন্ড সবকিছুই সেম, তাহলে আপনি বলেন তো এই দুইজনের মধ্যে আপনি কাকে সিলেক্ট করবেন? ভাই আপনাকে করব। আচ্ছা, আমাকে সিলেক্ট করলেন, ফাইন। এখন এই যে যে সিলেক্টটা করলেন, খুব সহজে করে ফেললেন সিলেক্ট, তাই না? না ভাই, এই আপনাকে জিনিসটা, হ্যাঁ, ট্রাস্ট করে। অনেকগুলো জিনিস দেখছেন আপনারা, তাই না? এবং আপনার জন্য ইজি হয়ে গেছে না সিলেক্ট করা? হ্যাঁ। আপনার চিন্তা করতে হয় না, ক্লায়েন্টের জন্য এই জায়গাটা তৈরি করে দিতে হবে। কারণ ক্লায়েন্ট কনফিউজ থাকে কাকে দিয়ে কাজ করাবে, কাকে দিয়ে করাইলে ভালো হবে, কাকে দিয়ে করাইলে সময়ের ইউটিলাইজেশনটা হবে প্রপারলি, শুধু শুধু সময় নষ্ট হবে না। মার্কেট প্লেসে কিন্তু ক্লায়েন্টের শুরুর দিকে এটা ধরেন আপনার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয় না, তাই না? অনেক ক্লায়েন্টেরই এমন হয়, আমরা অনেক ক্লায়েন্টের সাথে এরকম কথা হয় যে আহ, আমি আসলে শুরুতে নতুন সেলার দিয়ে ট্রাই করতাম একটু বাজেট বাঁচানোর জন্য, বাট এটা আসলে এক্সপিরিয়েন্স ভালো না, বা এরা বিভিন্ন জিনিস আলোচনা করে, যখন যে ক্লায়েন্টের সাথে একটু ফ্রি হয়ে যায় আমরা, দেখা যায় ক্লায়েন্ট আমাদের সাথে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে যে এই জিনিসগুলো তো ঠিক না, তোমাদের কমিউনিটি আরো ঠিক করা উচিত, বা এটা কারো দায়িত্ব নেওয়া উচিত অন্তত মনিটর করার জন্য। এখন মার্কেট প্লেস গুলো স্ট্রং হচ্ছে, যদিও এই বিষয়গুলো খুব স্ট্রিক্টলি ম্যানেজ করতেছে, লাইক ফাইবারেও কিন্তু খুব সহজে এখন অ্যাকাউন্ট প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে না সরাসরি, অনেক কিছু টেস্ট দিয়ে তারপরে অ্যাপ্রুভ করতে হচ্ছে। বিভিন্ন বিষয় আছে ফিল্টার আউট, হুইচ ইজ গুড। আমরাও এটাই চাই যে ফিল্টার আউট হয়ে যোগ্য যে সে যায়, যাতে মার্কেট প্লেসে যায়, মার্কেট প্লেস গুলার পরিবেশ যাতে ঠিক থাকে। আচ্ছা, এখন ক্লায়েন্ট যখন চুজ করলো আপনাকে, আমাকে যখন চুজ করতে পারলো, এখন আপনারও এইরকম একটা জায়গা তৈরি করতে হবে যাতে ক্লায়েন্ট আপনাকে চুজ করতে পারে। এখন আপনি এটা করবেন কিভাবে? আপনি হয়তো গুগলে এরকম করে নিজেকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, আপনার একটা বিজনেস প্রোফাইল করতে পারেন, বিজনেস প্রোফাইলের সাথে আপনার সকল সোশ্যাল মিডিয়া এন্ড আদার্স সবকিছু লিঙ্ক করে দিতে পারেন। তাহলে গুগল কি করবে, আপনাকে অ্যাক্টিভলি মনিটর করবে আপনি যে অ্যাক্টিভিটিস গুলা, কারণ যেহেতু আপনি এটা নিয়ে ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি যাই কাজ করবেন গুগল অটোমেটিকলি ওগুলাকে নিয়ে আসবে, যে আমি কোনোটাই বলে দেই নাই যে এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো। এই যে আমার লিঙ্কডইন ধরেন, আমি লিঙ্কডইন ধরেন বিভিন্ন ধরনের পোস্ট করতেছি, অনেক মানুষের সাথে কানেক্টেড হচ্ছে, অনেক ক্লায়েন্টের সাথে কানেক্টেড হচ্ছি, অনেক প্রফেশনাল পার্সন গুলোর সাথে দেখা যাচ্ছে আমি ওইখানে কানেক্টেড, আমাকে টেক্সট করতেছে, তো সে কিন্তু এই জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছে।
ওর ফেসবুক অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আহ এখানে বিভিন্ন ধরনের আমার প্রোফাইল গুলা সে অটোমেটিকলি র্যাঙ্কে নিয়ে আসছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনাদেরও এই জিনিসটা দরকার, আমার থেকেও বেশি আপনাদের দরকার। কেন বলেন তো কেন? কারণ আমার এমনিতেই কাজ আসবে, বাট আপনাদের কাজ জেনারেট করতে হবে। শুরুতে আপনাদের কাজ কিন্তু মার্কেটিং করতে জেনারেট হবে ভাই। করতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, মনে করেন নতুন নতুন কাজ ফেসবুকে যদি আপলোড করা হয় বা লিঙ্কডইনে, এটা কি প্রপারলি কয়দিন পর আহ, কাজে দিবে? নতুন নতুন কি, সরি? মনে করেন আমি বেশ কিছু ওয়েবসাইট কাস্টম ভাবে তৈরি করি, করে এটা যদি এখন ভাই আমি ফেসবুকে দিই, বা আমার কয়েকটা করাও আছে, এখন যদি আমি এগুলো ফেসবুক অথবা লিঙ্কডইনে দিই, এগুলো কি ফিউচারে দিতে আমাদের পারেন, কাজে দিতে দিবে? পারেন, এগুলো দেখানো হবে যদিও। ঠিক আছে। সো ওকে এগুলা ভাই। আপনাদেরকে সামনে ব্র্যান্ডিং নিয়ে একটা না ক্লাস হবে। সো আজকে ব্র্যান্ডিং এর ব্রিফটা দিচ্ছি যাতে নাম সিলেক্ট করে আগায় থাকতে পারেন। দেন এটা নিয়ে আরো বিস্তারিত ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? তো এখানে সব বলে দিবে কি কি করতে হবে, কি কি অ্যাক্টিভিটিস রাখতে হবে। আচ্ছা, এখন আপনি ধরেন আপনার নাম, লেটস সে আমি ধরে নিলাম আপনার নাম তামিম ইকবাল, হইতেই পারে নাম, তাই না? এখন লেটস সে আপনার নাম তামিম ইকবাল, আপনি এইটা দিয়েই চাচ্ছেন যে আপনার ফ্রিল্যান্সিং এর নামটা কন্টিনিউ করতে। এখন আপনি কন্টিনিউ করলেন, এটা বলেন তো কত বছর পরে আপনি র্যাঙ্কে আসতে পারবেন? ইনফিনিটি। Really, তাই না? নিয়ার ইম্পসিবল যে এখানে আপনি বিট করে র্যাঙ্কে চলে আসতেছেন, বিশেষ করে যে এই জিনিসগুলো সব ওভারকাম করে খুব সহজেই, অন্তত 15-20 বছরের মধ্যে অ্যাটলিস্ট পারবেন না। বিশেষ করে এই সব নামের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আর বিশেষ করে সে তো স্টার, তো দেখা যাবে যত যখনই সার্চ করবেন সবকিছু, যত কিছুই করেন এটা ওভাররেট করে তার এইটাই চলে আসবে। তাহলে আপনার নামটা হইতে হবে কি? আপনার নামটা হইতে হবে ইউনিক। ঠিক আছে, আপনার নামটা হইতে হবে ইউনিক, যাতে করে আপনি র্যাঙ্কে আসতে পারেন এবং আপনার নাম সার্চ করলে আপনার রেজাল্ট গুলাই শো করে। আপনাদের মধ্যে কিছু নাম আমাকে লিখে দেন তো জুমের চ্যাটে, আমি তো চেক করে দেখি আপনাদের নাম দিয়ে ব্র্যান্ডিং হবে কিনা বা কোন জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আজকে আমরা ব্র্যান্ডিং নেম চুজ করে ফেলবো। আচ্ছা, একজনের পাওয়া গেল, দুইজন। সবারটা চেক করবো না, আমি ফর্মুলাটা দেখাই দিব কয়েকজনেরটা চেক করে, ঠিক আছে? একদম কমন নেম নেওয়া যাবে না ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, তাহলে দেখা যাবে সাস র্যাঙ্কে র্যাঙ্কে আসা যাবে না। কমন নেমের তো অনেকে থাকবে। আচ্ছা, আচ্ছা, আলী দেব, এটা হচ্ছে ডেভেলপমেন্টের ডেভ ইউজ করছেন, রাইট? এটা আপনার সাইট? জি ভাইয়া। জি। ওকে, উনি এখানে একটা ইউনিক করছে, সো এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। নামের শেষে বা শুরুতে কোনো একটা ওয়ার্ড ইউজ করে ইউনিক করা, সো এই যে উনি দেখেন অটোমেটিকলি আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসতেছে। সো একটা বিজনেস প্রোফাইল লাগবে না আদার্স, এগুলা ব্র্যান্ডিং ক্লাসে দেখাই দেওয়া হবে কিভাবে করতে হয়, এগুলো করানো হবে আপনাদের এখানে। বাকি অন্যান্য যে রেজাল্ট গুলা ওভারকাম করতেছে ওনাকে, এগুলাও সব ওনার রেজাল্ট চলে আসবে একটা সময়, ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কিছু নাম সার্চ করি যেগুলোতে প্রবলেম আছে। সো এটা বুঝাই যাচ্ছে ইউনিক নেম, এন্ড উনি অলরেডি র্যাঙ্কে আসা স্টার্ট করছে। আমরা যারা র্যাঙ্কে আসে না এখনো তাদের নিয়ে একটু কাজ করি। আচ্ছা, এমডি আফাজউদ্দিন, সো নামটা অনেক কমন, রাইট? এন্ড আফাজউদ্দিন স্কুল এন্ড কলেজও আছে। সো এইটাকে ওভারকাম করে আপনার টপে আসাটা একটু টাফ। ইভেন দেখেন যে অনেক প্রফেসর আছে, হয়তো রিনাউন অনেক প্রফেসর আছে যারা এই নামে আছে। এখন এমডি আফাজ উদ্দিন, আপনার কি কোনো ডাক নাম আছে? না, আমার আফাজ প্রো নামে একটা ওয়েবসাইট আছে, afazpro.com। হইতে পারে, আমাদের একজন আছে মেহেদি প্রো। আমি ডোমেইনটা কিনছি afazpro.com। মাহাদি বা মেহেদি এরকম কিছু হবে, অনেক আগের স্টুডেন্ট। তো সেও এরকম প্রো ইউজ করে পরবর্তীতে ইউনিক করছে। নামটাকে ইউনিক করতে হবে, কারো কারো নাম এমনিতে ইউনিক, কারো কারো ডাক নামের সাথে মিলে করলে ইউনিক হয়ে যায়। সো আপনাকে এটা ইউনিক করতে হবে একটু, ঠিক আছে? এমনি আফাজউদ্দিন একদম কমন নেম, এন্ড এখানে অলরেডি অনেক কিছু র্যাঙ্কে আছে যেটাকে ওভারকাম করা হয়তোবা সম্ভব হবে না, ঠিক আছে? আমি ডোমেইন কিনছি আফাজপ্রো নামে, afazpro.com। এখন আফাজ প্রো যদি আপনার ভালো লাগে ব্র্যান্ডিং হিসেবে নিতে পারেন, তাহলে সবকিছু ওই নামে হবে। এন্ড এটা এনআইডির সাথে মিলতে হবে না, ব্র্যান্ডিং নেমটা কিন্তু এনআইডির সাথে মিলতে হবে না, এটা জাস্ট আপনার আইডেন্টিটি। এনআইডি তে যে নামটা থাকবে এটা দিয়ে সব অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, বাট শো করবে হচ্ছে আপনার যে ব্র্যান্ডিং নেম যেটা নিচ্ছেন ওইটা।
সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এনআইডির সাথে নামটা মিলতে হবে না, যেমন আফাস নামটা তো এনআইডি তে আছে, তাই না? তো জি মিনহাজুল, জি। মিনহাজুল আসিফ কিন্তু এনআইডি তে মিনহাজুল আসিফ নাই, এনআইডি তে মিনহাজুল ইসলাম। তো মিনহাজুল আসিফটা হচ্ছে ডাকনাম, এটাতে ইউনিক করা হয়েছে। এন্ড আপনি যদি আপার প্রোফাইল এন্ড আদার্স যত প্রোফাইল আছে যেখানে ভেরিফাই করতে হয় এনআইডির নাম, সেটা ইন্টারনালি এনআইডির নামই দেওয়া আছে, বাট শো করতেছে ইউজার নেম হচ্ছে মিনহাজুল আসিফ। সেটা নিয়ে টেনশনের কিছু নাই। ইভেন আমার এনআইডি তেও নাম যে আলমগীর এইচ কবির এইভাবে লেখা তা না কিন্তু। তো বিষয়টা এরকম, মূল নামটা আবার সেম আছে, বাকি এনআইডির সাথে মিলতে হবে না হুবহু। আচ্ছা, এমডি আব্দুল্লাহ, এটাও খুবই কমন নেম, মনে হচ্ছে না যে এটা নেওয়া যাবে। তারপর আমরা সার্চ করি। আচ্ছা, এমডি আব্দুল্লাহ হচ্ছে যে মিউজিক্যাল আর্টিস্ট আছে একজন, অলরেডি এখানে দেখাচ্ছে। আব্দুল্লাহ নামে অনেক কিছু আছে যারা হচ্ছে সেকেন্ড ভালো রো এর পজিশন। 5 নাম্বার ভাই আছে, ইমেজটা আব্দুল্লাহ ভাই আছে ভাই। এটা হ্যাঁ এটা। কি ভাই? আচ্ছা আচ্ছা, এখন এমডি আব্দুল্লাহ দিয়েই কি আপনি ট্রাই করতেছেন র্যাঙ্কে আসার জন্য? ট্রাই তো করি, বাট ভাই আমার এটা খুবই টাফ ভাই। তাও আব্দুল্লাহ ওয়েব প্রো নিয়েছি, সেকেন্ড রোর এই যে হ্যাঁ, এই পাঁচ জন্য নাম্বার এই যে ইমেজটা নামটা আপনার। এখানে ইউনিক করছেন তো এই জন্য আসছে। আচ্ছা, আপনার কোনো ডাকনাম আছে কি? ইমন আছে, ইমন। আচ্ছা, আব্দুল্লাহ ইমন ট্রাই করেন তাহলে, শুনতেও ভালো লাগবে। ব্র্যান্ডিং নেমের ক্ষেত্রেও এই জিনিস এইভাবে যদি ট্রাই করেন এটা পারফেক্ট। ঠিক আছে। সো আব্দুল্লাহ ইমন, অনেকে আছে বাট কেউ একদম ফিক্সড ভাবে নাই, দেখাই যাচ্ছে যে মিক্সড। এখানে কোনো বিজনেস প্রোফাইল নাই কারো অলরেডি, তো সমস্যা নাই। এখানে ওই যে 100 প্রোফাইল দেখাচ্ছে মানে মিক্স, অনেকের নাম আছে। আর এখানে যদি আমরা ইমেজে যাই, ইমেজে আমরা দেখতে পাচ্ছি মিক্স রেজাল্ট। এটা খুব ভালো নাম হইতে পারে, আপনি চাইলে এইভাবে নিতে পারেন। ঠিক আছে। ওকে ভাই। নেক্সটে চলে যাই আমরা। বুঝতেছেন তো ব্যাপারটা, আমরা কমন নামকে স্কিপ করে এটাকে একটু আনকমন করার চেষ্টা করতেছি যাতে করে আমাদের। আচ্ছা, এখানে ভালো দিক যে এখানে কোনো প্রোফাইল নাই, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু রিনাউন্ড পার্সন অলরেডি চলে আসছে। আর একটা রেকমেন্ডেশন হচ্ছে এমডি ওয়ার্ডটা না ইউজ করা। এখন এটা অফেন্ডেড হওয়ার কিছু নাই, আমার নামের মধ্যেও এমডি আছে, বাট এমডি জিনিসটা আমরা যে ওয়েতে লিখি এই ওয়েটা আসলে তেমন কোনো কিছুই মিন করে না। হয়তোবা আমরা বুঝাচ্ছি বিষয়টা যে মোহাম্মদ, তো মোহাম্মদ হলে পুরোটা লিখেন মোহাম্মদ, কোনো সমস্যা নেই। বাট এমডি ওয়ার্ডটা আসলে ম্যানেজিং ডিরেক্টর বুঝে। একটা ক্লায়েন্টকে আপনি যদি এমডি বলেন, সে হয়তো ভাববে আপনি কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, দ্যাটস ওয়াই আপনি এটা ইউজ করতেছেন। ঠিক আছে। ভাই আমি এখানে এমআর মোহাম্মদ মাহবুব হইলে দিতে কিন্তু পারি? সমস্যা নাই, মোহাম্মদ আপনি ডিরেক্ট লেখেন মোহাম্মদ, তাও সমস্যা নাই। বাট আমরা এমডি হচ্ছে এই জিনিসটা এইভাবে লিখি, তো এটা মানে আমাদের এই সাইটটাতেই বেশি কমন। সো ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি এই জিনিসটা নিয়ে পরিচিত না। ঠিক আছে। আর ভাই ক্লায়েন্টরা বেশি এমআর ব্যবহার মাহবুব করছে। দেওয়া যাবে ভাই? হুম হুম হুম। এমআর মাহবুব। এম আর মাহবুব জি। দিতে পারেন, হ্যাঁ এইভাবে ইউনিক করেন ভালো তো। সো এম আর মাহবুব, তাই তো এই পর্যন্ত এরকম। জি ভাই। জি ভাই। লেটস সি। ভালো, এখানে কোনো বিজনেস প্রোফাইল নাই। এখানেও রেজাল্ট গুলো মিক্স, একটু ঢুকে ঢুকে দেখবেন একজনের কিনা সব, সেগুলো মিক্সই মনে হচ্ছে আমার কাছে। না, একদম ডিরেক্টলি যে এম আর মাহবুব আপনি যেভাবে ট্রাই করতেছেন ওইভাবে আছে। কিছু রেজাল্ট আছে, তারপরে এগুলো ওভারকাম করা যাবে কারণ তাদের অ্যাক্টিভিটি নাই বললেই চলে, তাই না? তারা তো অটোমেটিকলি কোনো নিউজ বা কোথাও থেকে আসছে, আর আপনি তো রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকবেন। সো নিতে পারেন, নিয়ে প্রপারলি এসইও করলে চলে আসবে আপনার নাম উপরে। ঠিক আছে। সেই তো ওকে ভাই। সুন্দর, আপনারা ইউনিক করতে পারতেছেন। সেই জন্য বাংলা দিছে, বাংলা নিচ্ছি না আপাতত। আচ্ছা, অলরেডি আপনার বুঝতেছেন যে কোন নামগুলো বেশি কমন, সো ওইগুলো স্কিপ করা ট্রাই করবেন, ইউনিক করা ট্রাই করবেন। আচ্ছা, এই যে এমডি ওয়ার্ডটা যদি স্কিপ করতে পারেন এটা বেটার। এমডি, তারপর হোসাইন, এই জিনিসগুলো হচ্ছে স্কিপ করে আপনি ইউনিক করার চেষ্টা করেন। এগুলো তো আপনার নামে থাকবেই অবশ্যই, বাট ব্র্যান্ডিং নেমটা সহজ করার চেষ্টা করেন যাতে সহজে মানুষ বুঝতে পারে। ঠিক আছে। ভাইয়া, এই জুনায়েদ হক এসইও এটা দিলে একটু, এটা দিয়ে একটু সার্চ করেন তো। এসইও জিনিসটা কি নামের সাথে অ্যাড করতে যাচ্ছেন? জি জি, মানে আপনি যদি সার্চ করেন জুনায়েদ হক এসইও, জাস্ট মানে ডিইউএল টা বাদ দিয়ে, জি এভাবে লিখলেও রেজাল্ট শো করে। এগুলা সবই আমার আর কি মানে সাহি এগুলো। ওয়েবস। জি জি, বেশিরভাগই এখানে আমার ইয়ে শো করে। আচ্ছা আচ্ছা। এই ছবি প্রথম দুইটা আর এই 3 নাম্বারটা আমার
হুম হুম, বুঝতে পারছি। ওকে, এইভাবে আসতে পারেন, বাট এইভাবে যে আসলে ক্লায়েন্টকে তখন বলতে হবে এইভাবে সার্চ করার জন্য, এন্ড এইটা তখন হচ্ছে সে ভেবেই নেবে যে এসইও সার্ভিসের সাথে রিলেটেড, আপনি হয়তো এসইও নিয়ে কাজ করতেছেন, দ্যাটস ওয়াই। সো ইউনিক নাম রাখতে পারলে ভালো। আপনার যদি কোনো ডাকনাম থাকে জুনায়েদ, তার সাথে কোনো নাম অ্যাড করে যদি করতে পারেন এটা ভালো, বাট তারপরে আপনি এইভাবে চাইলে র্যাঙ্কে আসতে পারেন। সো আমাদের শুধু র্যাঙ্কে আসাটাই একটা টার্গেট না, আমাদের সেকেন্ড আরেকটা টার্গেট হচ্ছে আমাদের নামটাকে ইউনিক করা, যাতে পরবর্তীতে মনে থাকে। ঠিক আছে? লাইক মিনহাজুল আসিফ নামটা আপনার, এই যে মনে করছেন, আপনার এনি টাইম এটা মনে পড়বে, তাই না? And বললে একজনের কথাই আপনার মনে পড়বে, তাই না? সো বিষয়টা এরকম, মানুষের কাছে যখন বলবে নামটা যাতে বলতে পারে, এবং নামটা বললে আপনাকে বলতে হবে না গুগল করো, তারাই অটোমেটিকলি গুগল করবে। ঠিক আছে? এটাই ব্যাপার। আচ্ছা, আবু সাইদ, এটা তো খুবই কমন নেম। সো এটা অবশ্যই চেঞ্জ করতেই হবে। সেটা এখন আর আসার মতন অপশনই নেই, ব্যাংকে আসার মতন। দ্যাটস এ ইউজ ডিল। আচ্ছা, এখন এইখানে আপনার কি ডাকনাম আছে কোনো? না না ভাই, ডাকনাম নাই। জাস্ট আবু সাইদ? জি। আচ্ছা, তাহলে আপনি কিছু একটা অ্যাড করেন। ঠিক কি আছে? অ্যাড করতে পারি ভাই? জি। উম অনেকেই শর্ট করে, বাট আপনার নামটা তো এমনিতেও শর্ট। সো যেমন ধরেন জি। আহ গোলাম মোল্লা রনি। ঠিক আছে? সো অনেকে এটাকে কি করে, জিএম রনি এইভাবে জি। ট্যাগ, সেটাও একটা অপশন। হুম এখন হুম। আপনি দেখেন আপনার বা কোনো কোনো ওয়ার্ড যেটাতে আপনি কমফোর্টেবল, এরকম কোনো ওয়ার্ড অ্যাড করতে পারেন কিনা আগে পরে। হয়তো বা আবু বাদ দিয়ে জি জি, এখানে ঠিক আছে। ওয়ার্ড ইউজ করলেন, বা পুরোটা ইউজ করার সাথে একটা ওয়ার্ড ইউজ করেন। এইভাবে ট্রাই করেন কয়েকটা জিনিস। ঠিক আছে? আপনার নিজেরই মনে ঠিক হবে যে আছে। আপনার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর একটা নিব, বাকিগুলো আপনারা ট্রাই করবেন। কোনো প্রবলেম হলে স্টুডেন্ট ফেরতে গেলে আপনাকে এই বিষয়ে হেল্প করা হবে। সো কোনো সমস্যা নেই, কারণ আজকে তো সব শুধু এটা দেখলেই হবে না, সামনে আগাইতে হবে আমাদের। দুইটায় নিতে পারলে ভালো, শামসুন নাহার, সাম্মি। এটা হচ্ছে আপনি এইটা শর্ট করে এস এন করতে পারেন, বা এটাকে আর একটু দেখেন শর্ট করা যায় কিনা, তাহলে বেটার। আর না করা গেলে এইভাবেও নিতে পারেন, বাট আমরা রেকমেন্ড করি দুইটা ওয়ার্ডে নেওয়ার। অলদো আমার এখানে তিনটা আসছে, যদি আমি মাঝখানে এই জন্য শর্ট রাখছি। তো করতে পারেন, মাঝখানেটা শর্ট করেও নিয়ে আসতে পারেন এভাবে। ঠিক আছে? জি সো এটা একটু ট্রাই করেন কয়েকবার, জি। দেখবেন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর যদি না পান তাহলে এইভাবেও নিতে পারেন, কারণ এটাও মনে হচ্ছে ফাঁকা আছে। এটা আমার প্রোফাইলই প্রথম যেটা আসলো, হ্যাঁ হ্যাঁ, দেন বুঝতে পারছি। সেকেন্ডটাও। এই নামটাও ইউনিক আছে, ট্রাই করতে পারেন। দুইটা নামে নিতে পারলে ভালো, আর যদি এটা রাখতে চান রাখতে পারেন, খুব একটা প্রবলেম হবে না। সো সেক্ষেত্রে আবার আপনার ওয়েবসাইটের ইউআরএলটাও এই যে এরকম বড় হয়ে যাবে, এই আর কি। ওকে। ঠিক ভাই আছে? এখানে যদি নাম বড় হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? সমস্যা না, বাট এই জিনিসটা হচ্ছে ইউজ টু হইল না মানুষের কাছে। একটা সময় যখন আপনার ধরেন একটা রিনাউন ফেস যদি হন, তখন কিন্তু এই নামটা আসলে পুরো নামটা বলাটা টাফ মানুষের জন্য, তাই না? আপনি দেখবেন যেই সব পপুলার ব্যক্তিত্ব আছে সবার নামই দেখবেন যে একটু এমন ভাবে করা হয় যাতে এই জিনিসটা মুখে আসে খুব সহজে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো তারপর এটা করতে পারেন, হয়তো বা আপনি যদি দেখা যায় যে ইউনিক করতে চাচ্ছেন না, এইভাবে রাখতে চাচ্ছেন, রাখতে পারেন, হ্যাঁ, রেকমেন্ডেড। অনেকে মনে করেন আবার, ও সরি ভাইয়া, হুম হুম। অনেকে মনে করেন ভাই যে ডেভ বাই শামিম, ডেভ বাই এরকম করে, বা ডেভ এটা তো শামিম এরকম লেখে। ওয়েবসাইটের লিংক হয়ে গেল, আপনার নাম তো না এটা আসলে। এর নাম তো এরকম হয় না, তাই না? নামের মধ্যে তো বাই আসতে পারে না। হুম হুম। সো নাম হবে পিওর ওয়ার্ড। সো একটা দুইটা ওয়ার্ড হইবে পিওর একদম। So, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, সো চলেন আমরা আগাই। আপনারটা কি দেখবো? এমডি আলামিন, রাব্বি আলামিন, এফবি, এটা তো এসইও কিওয়ার্ড, কিওয়ার্ড না, আমরা নাম খুঁজতেছি। ঠিক আছে? জাস্ট আকিকা করবো না, বাকি নাম আমরা নতুন করে ঠিক করতেছি, এইটাই। আপনার মূল নাম আমার কি নাম তো থাকবে? অনেক, আল আমিন, এটা অনেক কমন নাম। হ্যাঁ, তো এটাও আপনার নামের অংশ।
জি জি। আলামিন রাব্বি আর দেন, আমি রাব্বি আলামিন না দিয়ে আলামিন রাব্বি দেন। বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইন, কিন্তু প্রিন্ট, এটা কি সোশ্যাল মিডিয়া, এই দেখেন ওই যে অলরেডি করা একজন যায় এসইও করছে, দেখছেন? এই জন্য জেমিনি এটাকে ধরতে পারছে। যে একসাথে ডিসটেন্স আর আমার ফাইবার অ্যাকাউন্টটা আসে, ফাইবার ইউজার এখন তো নামের সেটা সাথে ইউজার হচ্ছে নেম রাব্বি ডিরেক্ট আছে। কিওয়ার্ড হয়ে গেল, তাই না? শুধু র্যাঙ্কে আসাটা তো টার্গেট না আমাদের, এই নামটাতে পরিচিতি হওয়া। ঠিক আছে, এই নামটাতে পরিচিতি হওয়া আপনার, সো নামটা কমফোর্টেবল হইতে হবে। সো একসাথে তো আসলে আপনার নাম হবে না, নামটা হইতে হবে এরকম। একসাথে হবে যখন, তখন ওটার আপনার ইউআরএল হবে, ডোমেইন লিংক হবে, সেটা আলাদা বিষয়। এটাও নেওয়া যাবে, এটাও খুব একটা যে র্যাঙ্কে আসে তা না, বাট একজনে ট্রাই করতেছে গ্রাফিক ডিজাইন নিয়ে, আলামিন রাব্বি নামে কেউ একজন। এটা So, এই আর কি। বাকি আপনি অ্যাক্টিভিটি যদি শো করেন ঠিক মতন, তাহলে হয়তো আপনারটাই চলে আসবে। ঠিক আছে। জি আচ্ছা, সো নামটা যখন সিলেক্ট হয়ে গেল, নাম সিলেক্ট হওয়ার পর পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে বললাম পোর্টফোলিও, সেকেন্ড কেসে চলে যাবে পোর্টফোলিও। সো এই যে আমার একটা পোর্টফোলিও দেখেন, আমার নাম দেখার পর পরই প্রথমে চলে আসে। সে প্রথমে কেন আসে? কারণ এইখানেই ক্লিক বেশি হয় নামটা সার্চ করার পর। সো যখন সে আপনার পোর্টফোলিওটা দেখলো, দ্যাটস ফাইন, এইভাবে পোর্টফোলিওটা সে দেখলো। সেটা একটা অপশন, এবং দেখার পর পরই সে আমার ছবি দেখলো, আমার নাম দেখলো সব জায়গাতে, এন্ড আমার ইউআরএলটা দেখেন সব জায়গাতে দেখে সে বিশ্বাস করলো হ্যাঁ এটা আমারই এবং আমি ডিজাইন করছি। এটা একটা অপশন পোর্টফোলিও শেয়ারের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা ছাড়া আরেকটা কাজ হইতে পারে, ক্লায়েন্ট আপনাকে সরাসরি পোর্টফোলিও দিতে বলতে পারে, অথবা আপনি হয়তো বা ক্লায়েন্টকে পোর্টফোলিওর যে ইউআরএলটা এটা দিয়ে বললেন যে চেক আউট মাই পোর্টফোলিও। আপনি তাকে এই পোর্টফোলিওর লিঙ্কটা দিলেন ধরেন, এরকম কিছু একটা। এখন আপনি বলেন তো, আপনি যদি আসলেও অনলাইনে ঘাটাঘাটি করে বুঝে থাকেন, এই লিঙ্কটা আমি আপনাকে দিলাম, আপনি আমাকে চিনেন না, আমি বলতেছি আমি কাজ করে দিতে পারবো তোমাকে, এই আমার পোর্টফোলিও দেখাও। এই পোর্টফোলিওটাকে আপনি ওপেন করে দেখার আপনার কোনো ইন্টারেস্ট ফিল হবে কি আসো? না ভাই, সিপিএ মার্কেটিং করছে এরকম বুঝবো। আচ্ছা, তো আপনার তখন এটা মনে হবে না ফিশিং বা স্প্যামিং কিছু একটা? জি জি, অবশ্যই। অলদো আপনি কিন্তু সবকিছুই খুব ভালোভাবে করছেন, জাস্ট কোন জায়গায় এসে আপনি এইখানে আপনার কাজটা হারাইলেন আপনার ডোমেইন লিঙ্কে এসে। বাকিরা খুব সুন্দর সুন্দর ডোমেইন লিঙ্ক দিচ্ছে, আপনি এই ডোমেইন লিঙ্কটা দিলেন, হয়তো বা আপনি এখানে টাকা সেভ করে ডোমেইন হোস্টিং না নিয়ে হয়তো একটা ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করতেছেন, যেখানে এক্সওয়াইজেড ডোমেইন দিছে আপনাকে বা খুব সস্তা একটা নিছেন। আর আপনি হয়তো কোনো ডোমেইন সিলেক্ট করেন না, র্যান্ডম একটা কিছু আপনি দিয়েছেন, ক্লায়েন্ট এটা কখনোই ভিজিট করবে না। খুব রেয়ার কেস হইতে পারে যে ক্লায়েন্ট হয়তো ভিজিট করবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সে আপনাকে ডিরেক্টলি ইগনোর করবে। তাহলে আপনার ডোমেইন নেম কেমন হইতে হবে? আপনার ডোমেইন নেম হবে আপনার ব্র্যান্ডিং নেম, হুবহু আসবে। অ্যান্ড বেস্ট অপশন হচ্ছে ডট কম, আমরা হাইলি রেকমেন্ড করি ডট কম নিয়ে আগানোর। আপনি যদি অন্য ধরনের ডোমেন এক্সটেনশন নেওয়ার আগ্রহ থাকে সেটা পরবর্তীতে আপনি নিতে পারেন, বাট শুরুতে অবশ্যই ডট কম নিয়ে আগান, যত ধরনের হ্যাসেল আছে সব থেকে মুক্তি থাকার জন্য। এই যে দেখেন, এটা হবে আমার হচ্ছে এইরকম হবে আমার ওয়েবসাইটের শুরুতে ডোমেইন লিংক। ডট মি নিয়ে আগানোটা কি খারাপ হবে? ডট মি ডট মি বা এগুলার প্রাইস রেঞ্জ, পোর্টফোলিওর জন্য। এগুলার আহ কোনো ফিক্স রুলস নাই। ইন ফিউচার এগুলো নিয়ে অনেক ঝামেলা হইতে পারে। আমাদের ডট মি ডট টেক যারা নিছে এরা আর পরবর্তীতে রিনিউ বা বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলা হয়েছে, অনেকে ডোমেন এখন পর্যন্ত রিনিউ করতে পারে না। ইভেন আমাদের একজন এমপ্লয়ির কথা বলেন, এর ডোমেনটা সে রিনিউ তো করতে পারেই নাই, এটা অন্য একটা জায়গায় ডোমেনটা আটকায় গেছে লাইফ টাইমের জন্য। এটা ঠিক আছে, রিজনটা কি ভাই? এই ডোমেন সেন্সর গুলার টেকনোলজি। রুলস ফিক্সড করা নাই। সেই ডোমেন গুলা চাইলে যে কোনো সময় রুলস চেঞ্জ করে ফেলতে পারে, বাট ডট কম ডোমেনটা হচ্ছে রিনাউন একটা ডোমেন, এন্ড এই ডোমেনটার রুলস ফিক্স করা আছে, প্রাইসের রেঞ্জ ফিক্স করা আছে। ইন ফিউচারে যেমন এটা তার কাছে 134 বা সামথিং ডলার হচ্ছে রিনিউর জন্য বলছিল, দেন সে ওইটাও দিয়েও লাস্ট পর্যন্ত ট্রাই করছে, বাট পরে আর রিনিউ হয় নাই। এখন এটা $1000 উপরে দাবি করতেছে, কারণ এটা পার্ক করে ফেলছে কেউ একজন। বুঝতে পারছেন? সো আচ্ছা। কমপ্লেক্স ব্যাপার অনেক। এটা একদম হাইলি রেকমেন্ডেড স্কিপ করা, সরাসরি ডট কম ডোমেনে চলে যাওয়া। ডট কম ডোমেনটাই এমনিতেও সার্চ ফ্রেন্ডলি, দেখেন গুগলে দেখবেন বেশিরভাগ র্যাঙ্কই থাকে ডট কম ডোমেন র্যাঙ্কে থাকে, তাই না? অনেক সময় তো আচ্ছা, অ্যাভেলেবল থাকে কি অলমোস্ট করা যায়? 90% র্যাঙ্কে থাকে ডট কম সবসময়। সো ডট কমটা সব দিক থেকেই ইন্টারনেটের জন্য, আপনার জন্য, আপনার পোর্টফোলিওর জন্য বেস্ট একটা অপশন। ঠিক আছে, ভাই একটা পরবর্তী কোশ্চেন আছে। বলেন। আর যদি অ্যাভেলেবল না থাকে
আহ সেক্ষেত্রে সেটা দেখাবো, দেখাবো, সবই দেখাবো। ভাইয়া মনে করেন ফার্স্ট ইয়ার বেশ কমে দেয়, সেকেন্ড ইয়ার থেকে ওনারা ডাবল চার্জ করা চালু করে। এটাই তো বিজনেস, এটাই তো বিজনেস। সো এইগুলোর থেকে বাঁচার জন্য ট্রিক আজকে শেয়ার করব, কি দেখতে হবে, কিভাবে সিলেক্ট করতে হবে। শুধু আজকের ডোমেন হোস্টিং এর জন্য না, আপনাদের ডোমেন হোস্টিং এর জন্য না, সব সময়ই আপনারা ডোমেন হোস্টিং কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখবেন, পুরো বিষয়টাই আজকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল আরেকটা। মনে করেন আমি হোস্টিংগার থেকে নিতে যাচ্ছিলাম, কিন্তু ওনারা নভেম্বর ডিসেম্বরের দিকে একটা ডিসকাউন্ট দেয়, বেশ ভালোই। কিন্তু এই কয়দিনের জন্য আমি ডট টপ অথবা ডট এক্স ওয়াই জেড দিয়ে কাজ চালাতে পারবো, না এখনই আমার নিয়ে নেওয়াটাই উত্তম? বা ডোমেন আলাদা কিনি যেন আমি পরে ট্রান্সফার করতে পারবো। বিষয়টা হচ্ছে এতে করে পিছায় যাবেন অনেকখানি। কারণ তখন আপনি অলরেডি আপনার মার্কেট প্লেসে গিয়ে স্ট্যাবল হয়ে যাওয়ার কথা, স্ট্যাবল না হলে আপনার কাজ পাওয়ার কথা রেগুলারলি, তাই না? নভেম্বর ডিসেম্বর তো অনেক দূরে। ওকে। তো জাস্ট একটা ডিসকাউন্টের জন্য ওকে আসলে ভাই। এত বড় একটা বিষয়, তাই না? ওকে ভাইয়া, ঠিক আছে তাহলে। ওকে। আর ডোমেস্টিক প্রাইস একদম আহামরি অনুকূল হবে না, আপনাদের যেটা দরকার হবে আমি দেখাই দিব কোন প্রাইসের রেঞ্জের মধ্যে নিলেই হবে আপনাদের। সো ওটা সবাই নিতে পারবেন এন্ড সবারই নিতে হবে, ঠিক আছে, যেখান থেকেই নেন। আচ্ছা, এবার আমরা একটু চেক করব আমাদের নাম যেটা সিলেক্ট করলাম সেই নামের ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। এটা অনেক ওয়েবসাইট আছে চেক করার জন্য। আমি কোডম্যানবেরি নিজস্ব জায়গা থেকে আমি চেক করবো, এটা কোডম্যানবেরি নিজস্ব প্রতিষ্ঠান, এটা জোড়া আইটি। সো এইখানে একটা বক্স আছে দেখেন, ফাইন্ড ইউর ডোমেইন। এইখানে আপনি আপনার ডোমেইন লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো ধরেন আমি আমার যেই ডোমেইনটা নিতে চাচ্ছি ওই ডোমেইনটা লিখে আমি এখানে সার্চ করব, ঠিক আছে? তো ওনার ব্র্যান্ডিং নেম কিন্তু এটা, তাই না? ওইটা লিখে আমি সার্চ করতেছি, ওনার ব্র্যান্ডিং নেমটা এই যেরকম। So আমি কি করব, লাস্টে ডট কম বসাবো, এন্ড এই যে মাঝখানে গ্যাপটা এটা কেটে দিব, দেন চেক করব অ্যাভেলেবেল আছে কিনা। তার মানে আমি যে ব্র্যান্ডিং নেমটা নিলাম এই নেমে ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা, দেখেন তো অ্যাভেলেবেল আছে কিনা। জি ভাই, অ্যাভেলেবেল। ভাইয়া, জি অ্যাভেলেবেল আছে। জি স্যার। আলামিন ভাইয়ের লাগ ভালো। ভাইয়া শুনতে পাচ্ছেন কি আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে ডোমিনের মাঝখানে হাইপেন দেওয়া, আন্ডারস্কোর, এটা কি দেওয়াটা যুক্তিযুক্ত বা ঠিক কিনা? আন্ডারস্কোরটা দেওয়া যায় না ডোমেনে, ফার্স্ট অফ অল ডোমেনে কখনোই আন্ডারস্কোর হয় না। হাইফেনটা দিতে পারেন ক্ষেত্র বিশেষে, লেটস সে এটা ডোমেনটা অ্যাভেলেবেল নাই, দেন আপনাকে জাস্ট এখানে একটা হাইফেন ইউজ করতে হবে। এন্ড এটা কমপ্লিটলি নর্মাল, এটা নিলেও কোনো সমস্যা হবে না, র্যাঙ্কে আসতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে? সো কখনো যদি দেখেন অ্যাভেলেবেল নাই, হইতেই পারে, লেটস সে আমি যদি আমার ডোমেনের কথা বলি, আমি তো এটা পাবো না অ্যাভেলেবেল, তাই না? তো আমি কি করব, আমার এখানে একটা হাইফেন ইউজ করে দিব, এখন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে গেলাম। ওকে, সেটা কমপ্লিটলি নর্মাল। আচ্ছা, আরো দু একটা আমি একটু চেক করে দেখাই। আমি আপনাদেরকে স্যার ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করে দিব, এখানে আপনারা চেক করতে পারবেন। স্যার গিফট হ্যাভেন একটু দেখেন। হ্যাঁ, হ্যাঁ, গিফট হ্যাভেন ডট লিখেন কম। লিখেন লিখেন। আমরা কিন্তু নামেরটা চেক করতেছি, হ্যাঁ, আপনার নিজের অন্য কাজের জন্য ডোমেন দরকার হলে আপনারা চেক করে নিতে পারেন। আমরা জাস্ট ব্র্যান্ডিং নেমেরটা চেক করতেছি, এটাও অ্যাভেলেবেল, ঠিক আছে? এইভাবে চেক করবেন। আর বড় ছোট হাতের কোনো বিষয় না, ডোমেন নেম সবসময় ছোট হাতেরই হয়, তো বড় হাতের দিয়ে চেক করলেও একই কথা। আচ্ছা, এইভাবে আপনারা চেক করে নেবেন ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। ডোমেইন অ্যাভেলেবেল এখান থেকে কত গিফট হবেন, এটা তো আপনার নিজে হয়তো কোনো কোম্পানি বা কোনো বিজনেস চালু করবেন, এটার জন্য এটা তো আপনার পোর্টফোলিও না অ্যাটলিস্ট, তাই না? এটা চেক করে নেবেন আপনি, যে কোনো ওয়েবসাইটেই চেক করা যায়, অ্যাভেলেবেল নাই তো ডিফারেন্ট নামে নিতে হবে, অথবা হাইফেন দিয়ে নিতে পারেন। বা গিফট হ্যাভেন দেখেন কোনো ওয়েবসাইট অলরেডি মানুষ রান করতেছে কিনা, এটা অনেক কমন একটা নাম, এটা তো না পাওয়ারই কথা। যেটা তো অলরেডি রানিং ওয়েবসাইট আছে, এটা পার্ট করে রাখছে কেউ একজন, সেল করবে এই কারণে হয়তো। সো এগুলো আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে আমাদের পার্সোনাল পোর্টফোলিওর জন্য যে ডোমেইনটা দরকার সেটা। ভাই আচ্ছা, যারা এটা এটা পরে গেল সেল করবে, এটা রেটটা বেশি হবে না? কি? মনে করেন অনেকে আছে না, ডোমেইন কিনে রেখে দেয়
রিসেল হিসেবে পরে বিক্রি করে, ওটা রেটটা বেশি হয় না বেসিক্যালি? এক্সপায়ার ডোমেন, সেটা আপনার রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করে কিনে রাখতে হবে, মার্কেট প্রেডিক্ট করতে হবে। হয়তো বা আপনি $1000 হচ্ছে ডোমেন কিনে রাখলেন, একটা দুইটা সেল হইতে হবে, হয়তো সেগুলো থেকে প্রফিট আসবে, বাকিগুলো কখনোই সেল হবে না। তো আপনাকে ওইরকম প্রেডিক্ট করে ওইরকম হাই ভ্যালু ডোমেন কিনে রাখতে হবে। এক্সপায়ার ডোমেন একটা সময় এটা খুব ভালো ছিল, মানুষ করতো। এখন এই জিনিসটা অনেক কমে আসছে, কারণ বেশিরভাগই হাই ভ্যালু জিনিসপত্র মানুষ কিনে রেখেই দিছে অলরেডি। তারপরে আছে, অনেক আছে এখনো, বাট এটার জন্য এক্সপার্ট হইতে হবে, প্রেডিক্ট করতে হবে মার্কেট ইন ফিউচারে কোনটার ভ্যালু হইতে পারে ইন ফিউচারে, আলাদা একটা সেক্টর। আচ্ছা, এখন একটা ডোমেন আমি সার্চ করলাম, ডোমেনটা দেখলাম অ্যাভেলেবেল আছে। ডোমেনটা পারচেস করার আগে আমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই ডোমেনটা আমি যেখান থেকে নিচ্ছি, এই জায়গাটা ট্রাস্টেড কিনা। কিসের জন্য? আজকে আমি যেই প্রাইসে ডোমেনটা পারচেস করলাম, রিনিউর সময় এমন হইতে পারে সে আমার এই ওয়েবসাইটের ভ্যালুটা প্রেডিক্ট করে, বা সে দেখলো আমার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট, সেটার প্রাইসটা 5 থেকে 10 গুণ বাড়াই দিতে পারে। এটা কমন একটা সিনারিও, ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে খুবই কমন একটা সিনারিও। এই জিনিসটা স্কিপ করার জন্য আগে থেকেই কনফার্ম হয়ে নিতে হবে ডোমেনটার রিনিউ চার্জ কেমন হবে। বেস্ট হয় ডোমেনটার রিনিউ চার্জ যদি সেম হয়, ডোমেনের রিনিউ চার্জ যদি সেম হয়, এটা ডলারের ভিত্তিতে, হ্যাঁ, ডলারের জন্য ধরেন আজকে ডলার 100 টাকা করে আছে, সামনের বছর গিয়ে ডলার 150 টাকা হয়ে যেতে পারে, তাহলে তো টাকার হিসেবে সেম থাকবে না বিষয়টা ওই, বাট ডলারের হিসাবে যাতে সেম থাকে, ওই আকাশ পাতাল বেশি না হয়ে যায়। হয়তো এখন 1500 টাকা দিয়ে ডোমেন কিনছেন, 1 বছর পর রিনিউ করতে গেছেন, আপনাকে বলতেছে হচ্ছে আপনার ডোমেন রিনিউ করতে হলে 9500 টাকা লাগবে। সো দ্যাটস এ হিউজ ডিল। এই বিষয়গুলো আপনার কনফার্ম হয়ে নিতে হবে যে তাদের রিনিউ চার্জটা কেমন। রিনিউ চার্জটা যদি সেম হয় পরবর্তী বছর, দ্যাটস বেস্ট, না হইলেও যাতে আশেপাশে থাকে। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে এই ডোমেনটা ইন ফিউচারে আমার হইতে পারে অন্য কোথাও আমাকে ট্রান্সফার করে নিতে হবে, আমার বিজনেস পারপাসে হোক, আর পার্সোনাল ইউজ কেসের জন্য হোক, বিভিন্ন কারণে হইতে পারে আমার ডোমেনটা অন্য কোথাও আমাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। তখন আপনাকে ট্রান্সফার করার অপশন দিবে কিনা। ট্রান্সফার করার অপশনের ক্ষেত্রে অনেকেই একটা হিউজ অ্যামাউন্ট চার্জ করে, বা অনেকেই ট্রান্সফার করতেই দেয় না, বলে যে এটা এক্সপায়ার হয়ে যাবে, তারপরে এটা অ্যাভেলেবেল হবে 3 মাস পর, এক্সপায়ার হওয়ার পরে 3 মাস পরে অ্যাভেলেবেল হবে, দেন আপনি এটা নিতে পারেন। অ্যান্ড এইটা অনেক রিস্কি একটা ব্যাপার, 3 মাস পর যখন অ্যাভেলেবেল হবে, আপনি বাদ দিয়ে অন্য কেউ হয়তো এক্সপায়ার ডোমেনের কাজ করে, সে হয়তো আপনার ডোমেনটা নোট করে রাখছিল, এক্সাক্ট মোমেন্টে যখনই আপনার ডোমেনটা রিলিজ হবে সাথে সাথে সে পারচেস করে রেখে দিবে, অ্যান্ড আপনি আপনার ডোমেনটা হারাবেন, যেটা এটার ক্ষেত্রে হয়েছে। সো এই হচ্ছে বিষয়। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আপনাকে ট্রান্সফার করতে দিবে কিনা। ট্রান্সফার করার জন্য একটা ছোট চার্জ কাটতে পারে, অথবা চার্জ নাও কাটতে পারে। সো অনেক কোম্পানি আছে যারা ট্রান্সফারের জন্য চার্জ কাটে না। ঠিক আছে, সো এরকম কোম্পানি সিলেক্ট করাটাই বেস্ট অপশন। থার্ড অপশন, থার্ড হচ্ছে আপনার ডোমেইনের ইনফরমেশন খুবই ভ্যালুয়েবল একটা জিনিস, যেটা হয়তো এখন আপনারা বুঝতেছেন না, ইন ফিউচারে বুঝতে পারবেন। কেমন? আপনি কখনোই চান না আপনার ডোমেন রেজিস্টার হয়েছে কোন ইনফরমেশন কোন ইমেল দিয়ে, সেটা, কারণ এটা যদি কেউ পেয়ে যায় বা কোন একটা হ্যাকার পেয়ে যায়, এটা থেকে অনেক কিছু করে ফেলতে পারে। স্যার আমি যদি দেখাই, কুইজ.কম একটা খুব পপুলার একটা ওয়েবসাইট, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যারা এই ইনফরমেশন গুলা বের করে ফেলতে পারে। তো আমি যদি এইখানে যে ছোট বক্স, যে উপরেটা, এটা না, এই ছোট বক্সটাতে আমি কোনো ডোমেইন লিখে সার্চ করি, আমি জাস্ট এটা এক্সাম্পল ডোমেন, এটা সার্চ করতে করতে আমি একটা সময় পাইছি, এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি জানি না কার ডোমেন। অলরাইট, সো আবার চিন্তা করেন আপনাদের যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স হেড সেই বাসা, এটা তার না, এটা অন্য কারো একটা আর কি, উই নট শিওর, বাট তার ডোমেন খুঁজতে গিয়ে আমরা এটা পাইছিলাম আর কি, and আমরা পরবর্তীতে ওনার সাথে কন্ট্রাক্ট করছিলাম। আচ্ছা দেখেন, এখানে ইনফরমেশন দেওয়া আছে, কখন রেজিস্টার, কোথা থেকে রেজিস্ট্রেশন করা। এইখানে দেখেন রেজিস্টার করা হয়েছে কার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে, এমডি বাচ্চা যে কন্ট্যাক্ট ইনফরমেশন, কোত্থেকে করছে, লোকেশন আর অ্যাড্রেস কোথায়, কোন ফোন নাম্বার দিয়ে করছে, কোন ইমেল দিয়ে করছে। And এটা কি ভালো হইলো? এই ইনফরমেশন গুলার কত যে সেনসিটিভ, এটা আপনারা হয়তো এখন আইডিয়া করতে পারতেছেন না, ইন ফিউচারে বুঝতে পারবেন। যে ডোমেন হোস্টিং আপনার যখন পপুলার হবে, প্রচুর পরিমাণে এখান থেকে আপনার কাস্টমার আসবে, আপনার ক্লায়েন্টরা ভিজিট করবে, এটার ভ্যালু যখন বাড়বে, তখন এই ইনফরমেশন গুলা দিয়ে অনেক কিছু করে ফেলা সম্ভব। কারণ এই ইনফরমেশন গুলো আপনারা কি চান এটা ওপেন থাকুক আপনার ফোন নাম্বার সহ? আমরা তাকে ফোন দিয়েও আমরা এটা বলছি, সো এটা অনেক আগের কথা, বাট আপনারা ফোন দিবেন না অবশ্যই, কারণ সেই লোক তো আসলে আপনাদের কি আসলে কিছু বলে নাই সেল করবে বা কিছু, অলদো সে সাইট রান করতেছে না, আর সেই ডোমেনটা কিনে রাখছে।
আচ্ছা, অলরেডি সাইট করছে, গ্রেট। যাই হোক, আমি জাস্ট দেখানোর জন্য, এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি এটা। কেউ অফকোর্স তাকে কোনো ফোন বা কোনো কিছু দিবেন না, বাট এটা কিন্তু ভালো দিক না, তাই না? আপনাদের কি মনে হয় এটা ভালো? না 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 ভাইয়া। অলরেডি চলেন আমি এখন আমার ডোমেনটা লিখে সার্চ করি। এইবার দেখেন এখানে সেম ওই ইনফরমেশন গুলো ঠিকই দেখাচ্ছে, বাট কার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রেজিস্টার করেছে? ডোমেইন অ্যাডমিন, হুইচ ইজ ফাইন। হুইচ কর্পোরেশন মানে হুই সাইট সিকিউরিটি দেওয়া আছে, প্রাইভেসি দেওয়া আছে, ঠিক আছে। এন্ড এটার অ্যাড্রেসটা দেখেন, কোন অ্যাড্রেস কি স্পেসিফিক ভাবে দেওয়া আছে? এটা কিন্তু এটা জাস্ট ডোমেইনের যে মেইন অফিসটা সেটা, এটা সবার ডোমেইনে এটাই থাকে। অলরাইট, তারপরে এখানে ফোন নাম্বার, অফকোর্স এটা আমার ফোন নাম্বার না, এটা যে মূল কোম্পানি যেটা, এই কোম্পানির। এন্ড ইমেলটাও এটা না, আমি এটাতে রেজিস্ট্রেশন করি নাই। তো তাহলে কি আর কোনো ইনফরমেশন কি এখান থেকে বের হইলো? না ভাইয়া। ভাই আমারটা একটু কোনটা দেখলে সিকিউর কি হইলো হতো? বলেন? আপনি চেক করে নেবেন, সাইটের লিঙ্ক তো শেয়ার করে দিচ্ছি, এটা আসলে সবাই তো দেখতে ইন্টারেস্টেড না বিষয়টা, তাই না? শুধু শুধু আচ্ছা। সময় নষ্ট হবে আমাদের। আপনি দেখে নিন, হ্যাঁ, হ্যাঁ। অনেকের তো আবার জাপানি শো করে। হ্যাঁ হ্যাঁ, অনেকের আবার ভাই জাপানি অ্যাড্রেস শো করে। জাপানি টাইটেল। না না, শোটা না, যে পুরো অ্যাড্রেস জাপানের শো করে, মানে হোস্টিং, আরে যে ডোমেইনটা মানে জাপানি কোনো ডোমেইনটা কোম্পানি থেকে কিনছে। হইতে পারে, মূল কোম্পানির হচ্ছে কয়েকটা আছে যেখান থেকে ম্যানেজ হয়, ডোমেইন অ্যাডমিনটা হচ্ছে মূল একদম। সো এখান থেকে অনেক জায়গায় হইতে পারে, ঠিক আছে। সো ইউএসএ তে একদম মেইন কোম্পানিটা, সো আপনারা এইটার অথেন্টিকেশনটা যদি পান সেটা বেস্ট। ভাই আপনারটা এটা কোথেকে নেওয়া, হোস্টিং এর? শেয়ার করবো, সবকিছু শেয়ার করবো। করবেন? হ্যাঁ, আচ্ছা। এখন তিনটা বিষয় আমরা বুঝলাম: রিনিউ চার্জ, ট্রান্সফার করতে দিবি কিনা, অ্যান্ড উইস হাইড সিকিউরিটি পাচ্ছি কিনা, তাই তো? অলরাইট, এটা হচ্ছে ডোমেইনের ব্যাপার গেল। তারপরে ডোমেইনের যে ব্যাপার পর আসে কি হচ্ছে, ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে নাম, যেটা দেখে মানুষ সার্চ করে আপনার ওয়েবসাইটটা বের করবে, ঠিক আছে। তারপর হচ্ছে হোস্টিং, যেটার ভিতর আপনি কাজ করবেন, যেটার ভিতর আপনার সফটওয়্যার রান করবে, ওয়েবসাইট রান করবে, ফাইলস রাখবেন, ইমেজ আপলোড করবেন, ওয়েবসাইট ডিজাইন করবেন, তাই না? ওটা হচ্ছে হোস্টিং। ভাইয়া, হোস্টিংটা যদি আমি, বলেন। একটা কোম্পানি যদি বলে যে আমার রিনিউ চার্জ হলো এক্স অ্যামাউন্ট, কিন্তু হুম, সে আগামী বছর এক্স অ্যামাউন্ট না করে সে এখন ট্রিপল এক্স চাইলো, এটা আসলে কিভাবে ইয়া এখন করে? এটা তো মিথ্যা কথা। এখন যেমন মিথ্যা কথা বললে তো এটাতে আপনি কি করতে পারবেন আসলে, তাই না? এখন ইদার আপনাকে হচ্ছে এটা ওরা বলছে এটা টেক্সাস স্ন্যাপ বা কোনো কিছু নিয়ে রাখতে হবে, বা ওদের কাছে লিগেল ডকুমেন্ট নিতে হবে এটার জন্য, বা যদি রিনাউন কোম্পানি হয় তাহলে এটা করবে না, এটাই আশা করা যায়, ঠিক ওকে আছে। ভাই। আর যারা এটা নেয় এটা মিথ্যা কথা বলে না, অ্যাটলিস্ট, ঠিক আছে, হয়তো হাইড করে, বাট মিথ্যা কথা বলে না। সো এটা আপনাকে বুঝে করতে হবে, কারণ ওরাও এটা বিজনেস করে। সো নট লাইক দে, ওরা কিন্তু ফার্স্ট ইয়ারে আপনাকে লসে দেয়, কারণ ডোমেনের হচ্ছে আহ, একদম গ্লোবাল প্রাইস যদি ধরেন 11.95, এটা হচ্ছে সব কোম্পানিরই চার্জ পড়ে। কারণ সেই যদি এটা বাংলাদেশি টাকায় আপনাকে দিতে চায় 120-25, যেটাই ধরেন আপনি সব মিলে, সো এটা হচ্ছে আপনার মিনিমাম কস্ট আসে, ঠিক আছে। অ্যানাদার কার্ড চার্জ না, সবকিছু মিলাই দেখবেন যে আরো বেশি আসে তার পারচেস করতে। তো সে আপনাকে ডোমেনটা দিচ্ছে, ডোমেনটা পড়তেছে হয়তো 1,000 টাকা, তাহলে বাকি সে আপনাকে এখানে 500-600 টাকা লস দিচ্ছে না? এটা লস দিচ্ছেই হচ্ছে পরবর্তী বছর প্রফিট করার জন্য। অনেকে রিনিউ করবে না জানে, বাট যে কয়জন করবে ওই কয়জনের কাছ থেকে এনাফ প্রফিট চলে আসে এখানে। সো এটাই বিজনেস আর কি। ওকে। আর একটা কথা আছে, ওনারা বাল্ক আকারে কেনে, তখন হ্যাঁ, এটার দাম হয়ে যায় আলকাতরার 60 টাকা করে, ক্ষেত্রেও প্রায় $1 মতো $7 করে। ডিসকাউন্ট চলে আসে, সো এটা $11 কাছাকাছি চলে আসে, ঠিক আছে। হুইচ ইজ ট্রু ফর কোডন বিডি অ্যাজ ওয়েল। সো দেখা যায় আমাদের এখানে অলমোস্ট 5,000-এর কাছাকাছি ডোমেন পারচেস করা আছে অলরেডি। সো এখানে কি হয়, তারা এটার একটা $11 মতন হচ্ছে এখন চার্জ পড়ে, ঠিক আছে। এটা আর একটু বেশি ছিল, এখন 5,000 যখন ক্রস হয়ে গেছে তখন আরো কমায় $11 এখন। $11 হইলেও তারপরেও কিন্তু 125 করে যদি ধরি, যেটা ন্যূনতম সব মিলে ডলারের চার্জ পড়ে, তারপরেও এইটা চার্জ পড়ে যাচ্ছে, তাই না? এন্ড এটার সাথে আরো কিছু এক্সট্রা করে কস্ট আসে, সেটা হচ্ছে উইসাইড সিকিউরিটি, যেটা ওই যে একটু আগে বললাম। সো ওইটাতেও একটা কস্ট আছে, নিয়ার $1 মতন একটা কস্ট আছে ওইখানে। তারপর হচ্ছে $1, তাও আবার এটা আমাদের জন্য, আপনাদের জন্য এটা $2.5। কারণ হচ্ছে আমাদের
হচ্ছে বাল্ক নেওয়া, বিশাল একটা অ্যামাউন্টের হুইসাইড সিকিউরিটি নেওয়া। সো এই হচ্ছে ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, এগুলা জিনিসগুলো আপনারা সামনে গেলে আরো বুঝতে পারবেন। সো আমি এটা ওপেন করেই বলে দিলাম, কারণ এটা ভাই আমাদের এই বিজনেস $1 না কি যে যে এটা ভাই বলে দিলে এসএসএল? আমাদের কোনো লস হবে। হ্যাঁ হ্যাঁ। এই $1 কি ভাই এই যে এসএসএল সিকিউর না না না, সার্টিফিকেট? হুইসাইড সিকিউরিটির কথা বলতেছি, ওই যে আপনার কন্টাক্ট ইনফরমেশন হাইট, যেটা এসএসএল টা আসবে ওকে। সামনে, এসএসএল টা তো হোস্টিং এর সাথে যাচ্ছে, শুধু ডোমেনের ক্ষেত্রে আর কি বলতেছি এটা। হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। সো এর থেকে কমে আর পাবেন না। এটা প্রুফ করার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে চেক করতে পারেন, যেগুলো যেগুলো একদম মানে অথেন্টিক ওয়েবসাইট, যারা অথেন্টিক্যালি এই জিনিসগুলো করতেছে। সো আপনি যদি কিছু একটা লিখেন, সো এটার প্রাইসটা আপনারা দেখলেই এখানে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর এটা লিখছে কেন, যাতে পরবর্তী বছর এরকমই চার্জ করতে পারে। সো ইটস, এটা তো দেখাচ্ছে পরবর্তী, এখানে আপনার অ্যাড করতে গেলে আপনাকে কিছু সার্ভিস চার্জ দেখাবে আরো। সো এটা হচ্ছে ঠিকঠাক প্রাইস, ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন দেখা যাচ্ছে 999, 999 টাকা। আবার কোনো ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে আরো কম। ঠিক আছে, এখন তারা কি করতেছে এটা আপনারা বুঝতেই পারতেছেন। পরবর্তী বছর তারা এটা নিয়ে বিশাল একটা বিজনেস করবে। And এটাই বিজনেস পলিসি। এখন আপনিও ওইখান থেকে নিচ্ছেন, তারা তো আর নিজের হচ্ছে নিজেরা ডোমেন বানায় না, তাই না? এখন আমার যদি বানানো হইতো, হয়তো বা আমার গাছের, তাহলে আমি দিতে পারতাম আপনাকে, আমার কোনো সমস্যা নেই। সবাই ওই এক জায়গা থেকেই ডোমেনটা নিতে হয়, এক জায়গা থেকে আপনার বিজনেস ভেরিফিকেশন করে দেন ওখান থেকে ডোমেনটা নিতে হয়, তাই না? রিসেলার হিসেবে আপনি যদি নর্মাল হিসেবে নিতে চান তা অনেক প্রাইস পড়বে। তো রিসেলার হিসেবে নেওয়াতে এটা $13-14 থেকে নেমে $11 আসছে। সেটা হচ্ছে বিষয়। যাই হোক, এত কিছু আপনাদের না জানলেও চলবে, বাট তারপরে আমরা জানাই দিলাম যাতে ইন ফিউচার আপনার এই বিষয়গুলো সতর্ক থাকতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আসছে হোস্টিং এর ব্যাপারটা। সো একটা হোস্টিং কিভাবে কাজ করে, একটা হোস্টিং হচ্ছে সর্বপ্রথম যে ব্যাপার সেটা হচ্ছে স্টোরেজ। এটা একটা স্টোরেজ থাকে, জায়গা থাকে, যতটুকু জায়গার মধ্যে ওয়েবসাইটটা আপনি রাখবেন, ওয়েবসাইটের ইনফরমেশন গুলো এখানে থাকবে। সো আপনার যদি 1 জিবি স্টোরেজ হয়, আপনি ওয়ার্ডপ্রেসের সাইট যদি করতে চান, যদি নর্মাল ছোট সাইট করতে চান, ধরে নিলাম অন এভারেজে 300 MB করে হবে, তাহলে আপনি 3টার মতন সাইট করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে 4টা সাইটও করতে পারবেন। 2 জিবি হইলে সো অন ওরকম আপনি হয়তো বা 5টা 6টা থেকে 8টা পর্যন্ত সাইট আপনি এখানে করতে পারবেন। 3 জিবি এরকম 5 জিবিতেও সেম, 5 জিবিতে হয়তো বা আপনি এখানে 15 থেকে 20টার মতন সাইট করতে পারবেন। এখন আপনাদের কোনটা লাগবে? আপনাদের ছোট প্যাকেজ হইলেও কাজ হবে, বড় প্যাকেজ হইলে বেটার। ছোট প্যাকেজ হলে কেমনে কাজ হবে? ছোট প্যাকেজ হলে হচ্ছে আপনি হয়তো একটা, দুইটা, তিনটা অ্যাসাইনমেন্ট করলেন, পরবর্তীতে আপনি কি দেখবেন কোন অ্যাসাইনমেন্টের মার্কস অলরেডি দিয়ে দিছে, ওইটা রিমুভ করে দেন আপনি একটা সাইট করতে পারবেন। আর এটা যদি বেশি পেইনফুল মনে হয় তাহলে 2 জিবিতে যেতে পারেন, 2 জিবি তো সেম, আপনি 6টা 7টা অ্যাসাইনমেন্ট করে ফেলতে পারবেন। অথবা ধরেন 5টা বা 6টা অ্যাসাইনমেন্ট করলেন, অ্যাসাইনমেন্ট করতে করতে দেখবেন যে কোনো অ্যাসাইনমেন্টের মার্কস দিয়ে দিছে, ওগুলো রিমুভ করে আবার নতুন করে জায়গা খালি করে কাজ করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় থ্রু আউট দি কোর্স আমরা যা করবো এটা তো আমার পোর্টফোলিও বটে, আমি কিছু পোর্টফোলিও তো রেডি করবো আমার জন্য, তাই না? ফাইবার ক্র্যাশের আগে ব্যস্ততার মধ্যে পোর্টফোলিও রেডি করাটা টাফ। তো আমি একটু বড় প্যাকেজ ধরে নেন, আমি 5 জিবির একটা প্যাকেজ নিলাম, তাহলে কি করতে পারবো? ওইখানে আমি আমার পোর্টফোলিও গুলো রেখে দিতে পারবো, আমি ডিলিট না করলেও আমার কাজ হয়ে যাবে এবং ওইগুলো আমার পোর্টফোলিও হিসাবে স্টোর করা থাকবে। এই হচ্ছে স্টোরেজের যে ব্যাপারটা। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এসএসএল। ঠিক আছে। আচ্ছা, এটা আমি যে এই ওয়েবসাইট শেয়ার করতেছি দেখে এখান থেকে পারচেস করতে হবে তা না, আপনাদের কি লাগবে এই ইনফরমেশন গুলো আমি সহজে শেয়ার করার জন্য এটা শেয়ার করছি। বাকি এখান থেকেও নিলে পারচেস করতে পারেন, এটা কোডম্যান বিডির নিজস্ব প্রতিষ্ঠান। আর আপনি যদি মনে করেন অন্য কোথাও থেকে পারচেস করবেন, এটাতে কোনো বাধা নাই, বা এটাতে আপনাদের কোনো মানে এরকম কোনো জিনিস নেই যে অন্য কোথাও থেকে কিনলে কিছু হবে না। সেক্ষেত্রে আপনাদের সবকিছু স্মুথলি চলবে, মার্কসও ফুল পাবেন, এই বিষয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো কনফিউশন? না ভাইয়া। না ভাইয়া, কোনো কনফিউশন নাই। অলরাইট। আর যাদের অলরেডি আছে তাদের তো আছে, তাদের আর সমস্যা নেই। এখন সেই ক্ষেত্রে বেস্ট রেকমেন্ডেশন হচ্ছে আপনি যদি ব্র্যান্ডিং নেম চেঞ্জ করে থাকেন, ব্র্যান্ডিং নেমের উপর না হয়ে থাকে, তাহলে ব্র্যান্ডিং নেমের উপরে হচ্ছে এখনই একটা ডোমেন বা হোস্টিং নিয়ে কন্টিনিউ করা। আর যদি অলরেডি থাকে তাহলে তো আর সমস্যা নেই। ফ্রি এসএসএল ইনস্টল, আচ্ছা ফ্রি এসএসএল ইনস্টলের যে ব্যাপারটা এটা আমি একটু বলি। ফ্রি এসএসএল ইনস্টল এখানে কেন? কারণ এসএসএল ইনস্টল হচ্ছে আমাদের যদি আনলিমিটেড পারচেস করা থাকে কোনো কোম্পানির, সেক্ষেত্রে তারা হয়তোবা তাদের প্যাকেজের সাথে এটা একটা ফিচার হিসেবে দিয়ে থাকে। ঠিক আছে।
এখন এই এসএসএল ইনস্টলটা কেন ইম্পর্টেন্ট? এসএসএল ইনস্টলটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যান, আপনাকে যদি নট সিকিউর দেখায়, এরকম যদি দেখায়, এই ওয়েবসাইটে কেউ ভিজিট করতে চাইবে? না ভাই। আপনার লাগবে কিরকম? এই যে এরকম, তাই না? একটা এস আছে আমাদের, আচ্ছা, সো আর এই কোনো যে, এস নাই। সো এইটা হচ্ছে ব্যাপার, আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা দেখায় কেন? আপনাকে একটা এসএসএল সিকিউরিটি পারচেস করতে হয়, যাতে গুগল আপনার সাইটটা ভেরিফাই করে একটা ভ্যালিডিটি সার্টিফিকেট দেয়। সেটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এসএসএল। সো এসএসএলটা একটা পেইড সার্ভিস, সো আপনি চাইলে এটা আলাদা পারচেস করতে পারেন। আলাদা পারচেস করে আপনার হোস্টিং অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাড করার যে ঝামেলাটা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এর থেকে বেটার হচ্ছে প্যাকেজের মধ্যে যদি আপনার এটা ফ্রি থাকে, সেটা নিয়ে নেওয়া বেটার। অলরাইট, তারপর যেটা আসছে সেটা হচ্ছে ডোমেইন। আচ্ছা, ডোমেইনটা এই প্যাকেজের মধ্যে একটা পেয়ে যাবেন, যেটাই আমাদের জন্য এনাফ। এখন ধরেন একটা প্যাকেজের মধ্যে আমি একটা ডোমেইন পাইলাম। প্যাকেজের মধ্যে নিলে লাভ কি, প্যাকেজ ছাড়া নিলে লাভ কি? প্যাকেজ ছাড়া নিলে লাভ আছে, যেটা হচ্ছে কোথাও ডোমেইনের প্রাইস কম, কোথাও হোস্টিং এর প্রাইস কম। আমি কোথাও থেকে একটা ডোমেইন নিয়ে নিলাম, কোথাও থেকে আমি হোস্টিং নিয়ে নিলাম, সবকিছু আমার পারফেক্টলি চলতেছে। হঠাৎ করে আমার সাইটটা ধরেন অফ হয়ে গেল, হইতেই পারে, কাজ করতেছে না কোনো একটা। আপনি সাপোর্টে যাবেন। এখন কোন সাপোর্টে যাবেন বলেন তো? হ্যাঁ, যেখানে ডোমেইন, ওনাকে একটা ফোন দিবেন, তারপর যদি না উনি বলে ওকে ঠিক আছে ফাইন, তখন আমরা ঠিক আছি, তখন হোস্টিং এর কাছে যাবেন। ওকে, হোস্টিং এর কাছে গেলাম, ওরাও বললো ঠিক আমরা ফাইন, তখন তাহলে সমস্যাটা কোথায়? এটা তো আপনি বলবেন, কারণ তারা দুইজনেই হাত বলছে যে আমাদের সাইট ঠিক আছে, আমাদের ডোমেইন ঠিক আছে, আমাদের হোস্টিং ঠিক আছে। এখন বিপদে পড়ছে কে? যে ভাই, যে ইউজার। ইউজার বিপদে পড়ে গেছে। এখন এই বিপদে কি পড়া যাবে? না, তারা ভাই 1-2 দিন সময় নিবে, হুম। নিয়ে অবশ্য ঠিক করে দেয়, একটু আগড়ুম বাগড়ুম বুঝায় যে আপনার এটা ঝামেলা কি হয়েছে আদৌ হ্যান টাইম ত্যান। আছে আমাদের? কিন্তু চিন্তা করেন তো, না, যদি আপনার এই আর্জেন্ট লাগে প্রথম আমাদের হোস্টিং ঠিক এ হয়ে যাবে। কতবার সমস্যা হইতে পারে, এবং হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যে কাজগুলো করবো, আমরা তো এক্সপিরিয়েন্স করতেছি, আমরা অনেক কিছু ভুল করব, তাই না? তখন যদি প্রতিবারই যদি এরকম হয় আমাদের, এক এক সময় এক এক জায়গায় ঘুরতে হয়, and এটা কনফার্ম করতে গিয়ে 2 দিন লেগে যায় যে আসলে কার সমস্যা, তাইলে কি আমার লাভ হইলো আদৌ? এটা লস হইলো, তাই না? জি তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার যদি একটা প্যাকেজ থেকে নেওয়া যায়, যেখান থেকেই নেই, তাহলে বেটার হচ্ছে আমরা ওখানে নক দিলে, ডোমেনে ওদের, হোস্টিং ওদের, ওরা সমস্যাটা খুব দ্রুত সমাধান করে দিবে। ওরা আমাকে আর উল্টাপাল্টা কিছু বুঝাইতে পারবে না, তাই না? জি ভাই। এরপর আনলিমিটেড ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথের ব্যাপারটা একটু কনফিউজিং, সহজে ক্লিয়ার করি। আমার ফোনে ধরেন কোনো একটা সফটওয়্যার, ধরেন হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড। আমার কাছে হয়তো অনেকগুলো ডকুমেন্ট আছে, অনেক অনেক আনলিমিটেড টাইম, ধরেন আনলিমিটেড ফাইলস আছে আমার কাছে। আপনি সকালে একটা ফাইল চাইলেন, আমি আপনাকে পাঠাইলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনি বিকালে একটা ফাইল চাইলেন, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইলাম। আপনি রাতে একটা ফাইল চাইলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইলাম। পরের দিন সকালে 10টা ফাইল চাইলেন, আমি পাঠাইলাম। এখন এটা পাঠাইতে তো আমি পারি, আমার হয়তো ওয়াইফাই কানেক্টেড আছে, বাট আমার একটা ফোনের রিসোর্স খরচ হচ্ছে না? আমার ফোন থেকে আপনি এটা বারবার সেন্ড করতেছি, আমার ফোনের আয়ুকাল শেষ হচ্ছে, আমার সময় শেষ হচ্ছে, তারপর হচ্ছে আমার ফোনের যে ব্যাটারি লাইফ, এইগুলা শেষ হচ্ছে, হচ্ছে কিনা? জি ভাই, ডাটা শেষ হচ্ছে। রিসোর্স কস্ট তো আছে এখানে, তাই না? এটা তো অটোমেটিকলি হচ্ছে না, হচ্ছে কি? আমার না। ডিভাইস কিন্তু আপনাকে পাঠাচ্ছে বারবার। ডিভাইসটা তৈরি করা হয়েছে, এন্ড এই ডিভাইসটা কি হবে, এই জিনিসটা খরচ হচ্ছে আমার। And এটা যদি আমি ধরেন 1 লাখ বার করি, তাহলে কি হবে? অলমোস্ট আমার ফোনের মেয়াদি শেষ হয়ে যাবে, তাই না? এই পর্যন্ত করতে করতে। তো ব্যাপারটা হচ্ছে কি, ফোনের রিসোর্স খরচ হয়। এরকম একটা ওয়েবসাইট রান হয় কোত্থেকে? একটা ওয়েবসাইটে যখন আপনি ইউআরএল লিখে এন্টার করেন, এটা ডাউনলোড হয় ওয়েবসাইটটা আপনার ব্রাউজারে। আচ্ছা, আমি এখন ওয়েবসাইটের এই যে ইন্টারনেট অফ করে দিল, তো এটা ডাউনলোড হয়ে রয়েছে আমার ব্রাউজারে, তাই না? জি ভাই। এটা কি কোনো স্ক্রিন শেয়ার হয়েছে, নাকি কোনো একটা ফাইল ডাউনলোড হয়ে আমরা পিসিতে দেখতে পারতেছি? এটা কিন্তু টেম্পোরারি একটা ওয়েব পেজ ডাউনলোড হয়েছে আমাদের সাইটে বা আমাদের ওয়েব ব্রাউজারে, ঠিক আছে? ব্রাউজার হচ্ছে আপলোড
ডাউনলোড করে। সেটা কি হয়েছে, এই পেজটা আমাদের ওই ব্রাউজারে আসছে। এই ব্রাউজারে যে এই পেজটা পাঠাইলো, কেউ তো একজন পাঠাইছে নাকি? জি ভাইয়া, সিডিএন এর মাধ্যমে আসছে না ভাইয়া? সেটা তো একটা কমপ্লেক্স ব্যাপারে গেল। জাস্ট নর্মালি চিন্তা করেন, এটা সার্ভার থেকে সেন্ড করা হয়েছে, যখনই রিকোয়েস্ট করা হয় সার্ভার এই ইউআরএল এ থাকা ডাটাটা আমার কাছে পাঠিয়ে দেয়। এই যে ডাটাটা পাঠাচ্ছে তার একটা রিসোর্স খরচ হচ্ছে না? হুম। এই রিসোর্সটাকেই বলে ব্যান্ডউইথ। ঠিক আছে? সো এই যে ব্যান্ডউইথটা, এটা খরচ হয়। সো এই ব্যান্ডউইথটা অনেক ক্ষেত্রে ধরেন একটা প্যাকেজের মধ্যে 5 জিবি, 10 জিবি, 20 জিবি দেওয়া থাকে, ব্যান্ডউইথটা মান্থলি হয়। ঠিক আছে? সো মান্থলি এই যে ব্যান্ডউইথটা, এই ব্যান্ডউইথটা ধরেন 1,000 মানুষ ভিজিট করলে যেই পরিমাণ রিসোর্স খরচ হয়, এটাই আপনার লিমিট ছিল হয়তোবা। তো 1,000 মানুষ যদি 25 তারিখ বা আজকে ধরেন 19 তারিখ, কালকে 20 তারিখে 1,000 মানুষ ভিজিট হয়ে গেল আপনার, তাহলে কি হবে? 10 দিন বা 11 দিন আপনার ওয়েবসাইট অফ থাকবে। ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? ভাইয়া ঠিক ওনারা ডাইরেক্ট ক্লোজ করে দেয়, মানে আপনি আর হ্যাঁ, এটা সাইডে? তো লিমিট শেষ হয়ে গেলে আপনার প্যাকেজ থেকে ডট অফ হয়ে যাবে ওয়েবসাইট। এখন পরবর্তীতে ব্যান্ডউইথ আপনি কাস্টম পারচেস করতে পারেন। কাস্টম 1 মাসের ব্যান্ডউইথ পারচেস করতে যে টাকাটা লাগবে, এটা আপনার পুরো প্যাকেজের থেকেও বেশি। ভাইয়া। সো এই জন্য কি করতে হবে, শুরুতেই অ্যাটলিস্ট যতটুকু আমার ব্যান্ডউইথ খরচ হইতে পারে, 15 জিবি, 20 জিবি বা আরো বেশি, সেটাই আমার টার্গেট করে পারচেস করতে হবে। আর যদি আনলিমিটেড থাকে, আনলিমিটেড মানে একবারে যে আনলিমিটেড দিয়ে রাখবে এরকম না, আপনার হয়তো শুরুতে 20 জিবি দিবে, 20 জিবি যদি ফুল হয়ে যায় আপনার আরো লাগে, ফ্রিতে বাড়াই দিবে, আপনার জন্য আলাদা কস্টিংটা লাগবে না। ঠিক আছে? সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমার কতটুকু ব্যান্ডউইথ লাগবে ওই অনুযায়ী আমাকে পারচেস করতে হবে। যদি এই ভেদা যাইতেই না চান, তাহলে আনলিমিটেড ব্যান্ডউইথ আছে এরকম জায়গায় চুজ করাটা বেটার। তারপরে আসেন ডাটাবেস। ডাটাবেসের ব্যাপারটা আমি একটু বুঝাই। এই যে আপনার আজকে হোস্টিং নিয়ে কথা বলতেছি না, ডোমেন হোস্টিং নিয়ে কথা বলতেছি, আপনার ফোন কিন্তু আপনার কথা শুনে আপনাকে দেখবেন ফেসবুকে অ্যাড দেখাবে 1,800 টাকায় 10 জিবি হোস্টিং, একটা ডোমেন বা আরো বেশি। ঠিক আছে? একদম পিওর এসএসডি হোস্টিং আপনাকে দিবে, একটা ডোমেইন দিবে, আপনি পারচেস করতে পারেন। সো অ্যাড দেখাচ্ছে ধরেন, কিনলেনও। এখন 10 জিবি একটা হোস্টিং এ আপনি কতগুলা সাইট করতে পারার কথা? প্রায় 30টা বা আরো বেশি, তাই না? এখন আপনি কাজ করতে গিয়ে একটা সাইট করছেন, আরেকটা সাইট করছেন, আরেকটা সাইট যখনই করতে গেছেন তখন আপনাকে বলতেছে যে ডাটাবেস লিমিটেশন, এরকম কোন একটা নোটিফিকেশন আপনাকে দিল, দিতেই পারে। আর এটার মানে কি আসলে? একটা ওয়েবসাইট তৈরি করতে একটা ডাটাবেস দরকার হয়। ঠিক আছে? এই ডাটাবেসটা লিমিট থাকে, 2টা 3টা এরকম। আর আপনার স্টোরেজ যদি 50 জিবি হয়, ডাটাবেস যদি 3টা দেওয়া থাকে, আপনি 50 জিবিতে কতগুলো সাইট করতে পারবেন? অনেকগুলো ভাইয়া। অনেকগুলো না? প্রায় 150-200 সাইট করতে পারবেন নাকি? জি ভাইয়া, যদি দোকান থিম নিয়ে কাজ করেন তাহলে ভাইয়া 800 MB খেয়ে ফেলবে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, আপনার 50 জিবি দেওয়া আছে, বাট আমি এখানে একটা কথা বলছি, ডাটাবেস 3টা দেওয়া আছে। আর 3টা ডাটাবেজে আপনি কিভাবে 150 ওয়েবসাইট করবেন? 3টা ডাটাবেজে 3টা সাইটই করতে পারবেন, এতে আপনার 1,000 জিবি খালি থাকুক না কেন। ব্যাপারটা কি বুঝতে পারছি? যে কয়টা ডাটাবেস, সর্বোচ্চ ওই কটা ওয়েবসাইট করতে পারবে, স্টোরেজ আবার যতই থাকুক। আরেকবার একটু বুঝায় বললো। আচ্ছা, ধরেন একটা বক্সের মধ্যে অনেকগুলা বল আছে। ঠিক আছে? এন্ড আপনাকে আমি জি। ঝুড়ি দিলাম, 3টা ঝুড়ি দিলাম, একটা ঝুড়িতে সর্বোচ্চ একটা বল জায়গা হয়। 3টা ঝুড়ি দিয়ে বললাম এই ঝুড়িগুলোর মধ্যে যতগুলা ইচ্ছা বল আপনি নিয়ে আসেন। এখন ওই বক্সের মধ্যে অনেক অগণিত বল, আপনি টোটাল কয়টা বল নিয়ে আসতে পারবেন 3টা ঝুড়িতে? বুঝেন নাই? হ্যাঁ, তিনটা এইটাই, ঝুড়িতে আমি যতক্ষণ, যেহেতু অগণিত বল, তাহলে আপনি তিনটা ঝুড়ি যতক্ষণে ভরতে পারেন, এটাই তো ফুল বললাম, একটি করা যাবে। ঝুড়িতে সর্বোচ্চ একটা বল একটাই, জায়গা। তিনটেই আছে। এক ঝুড়িতে যেহেতু একটা, 3 ঝুড়ি। এক ঝুড়িতে সর্বোচ্চ একটা বল জায়গা হয়। তাহলে তো তাহলে ভাইয়া তিনটাতে তিনটা। তিনটা। 3টা। বাট আপনাকে তো আমি আনলিমিটেড অ্যাক্সেস দিছিলাম, ঝুড়িতে কেন আনতে পারলেন না? ব্যাপারটা বুঝছেন? ডাটাবেসটা হচ্ছে এরকম জিনিস, একটা ডাটাবেসে একটা ওয়েবসাইট হয়, ডাটাবেস যে কয়টা দেওয়া থাকবে ওই কয়টা ওয়েবসাইট আপনি করতে পারবেন যদি স্টোরেজ থাকে। এন্ড ডাটাবেস যদি 3টা দেওয়া থাকে,
তিনটা ওয়েবসাইট আপনি করে ফেলছেন, আপনার এখনো 50 জিবি জায়গা খালি আছে। And ওই 50 জিবি জায়গার মধ্যে কি আপনি আর ওয়েবসাইট করতে পারবেন? না না ভাই। ভাইয়া। বুঝছেন না ভাইয়া। ডাটাবেসের কনসেপ্ট? যে ভাই আমার প্যাচ এখানে দিচ্ছে। এইখানে প্যাচ, এখানে আপনার শো করবে না, এটা ওপেনলি বলবেও না অনেক সময় ডাটাবেস কয়টা দেওয়া আছে, বাট আপনাকে স্টোরেজ দিবে, হিউজ একটা স্টোরেজ দিবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। এটা অলদো আপনাদের লাগবে না। আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট মানে হচ্ছে ওয়েব মেল, লাইক info@codemanbiti.com, তারপর হচ্ছে help@, জোরাইটি.com, এই টাইপের ইমেল থাকে না, এই ইমেলগুলো। ঠিক আছে। সো এই ইমেলগুলো হচ্ছে ওয়েব মেল বলে, বা আপনার হচ্ছে প্রফেশনাল মেল বলে। তো এগুলো আপনার আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন এই প্যাকেজগুলোতে। বাট আপনাদের খুব বেশি দরকার হবে না, এখন আপাতত অল্প কিছু দরকার হবে, যদি ইন ফিউচার এই রিলেটেড কোনো কাজ করেন হয়তো দরকার হইতে পারে। আচ্ছা, তারপর আসেন সাবডোমেন। সাবডোমেন জিনিসটা একদম সহজ করে বুঝাই। ধরেন আপনার একটা মূল ফোল্ডার আছে। আহ, আপনাদের কম্পিউটারে ড্রাইভ থাকে না, সি ড্রাইভ, ডি ড্রাইভ, সবার আছে না? জি ভাই। আচ্ছা, সি ড্রাইভ, ডি ড্রাইভের মধ্যে আমি ফাইল রাখতে পারি, তাই না? জি ভাইয়া। ধরেন সি ড্রাইভের মধ্যে আমি একটা ফাইল রাখলাম, এখন আমি চাচ্ছি আরো কিছু ফাইল রাখতে। So আমি কি করতে পারি? আমি একটা ফোল্ডার করতে পারি না ওটার ভিতরে? সেই ফোল্ডারের তো মধ্যে গুগল ড্রাইভ। হ্যাঁ, হ্যাঁ, গুগল ড্রাইভ হবে না? করতে পারেন, যেটাই হোক, জাস্ট এক্সাম্পল ধরেন, অবভিয়াস কিছু না, এক্সাম্পল বুঝাচ্ছি। ধরেন জোরাইটি.com, এটার মধ্যে অলরেডি একটা সাইট আছে না? আর এই একই ডোমেনের মধ্যে এট এ টাইম কি দুইটা ওয়েবসাইট রান করা পসিবল? এটা তো সার্চ করলে একটা ওয়েবসাইটই আসবে, তাই না? জি এটা, স্যার। আর আমার আরেকটা ওয়েবসাইট করা লাগবে, আমার স্টোরেজ খালি আছে, আমি কি করতে পারি? এই ডোমেনটার সাব ডোমেন তৈরি করতে পারি। একটা ডোমেনের সাব ডোমেন কেমনে বানায়? ধরেন test.joinit.com, এটা একদম ভিন্ন একটা ওয়েবসাইট হবে, এটা আলাদা একটা ডোমেন হয়ে যাবে। ঠিক আছে। যেটা আপনি সাব ডোমেন হিসেবে ইউজ করতে পারেন, এটাকে সাব ডোমেন বলে। So আপনি এখানে ধরেন অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, এক এক নামে এরকম একটা করে সাবডোমেন করে এক একটার মধ্যে এক একটা করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া। অলরাইট, সো আইডিয়া হলেই হবে, কারণ কিছু জিনিস দেখাই না দেখাইলে এই জিনিসগুলো কনফিউজিং। আর বাকি এই ক্লাস পরে আমি কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করে কি কি করতে হয়, ছোট ছোট একটা প্লে লিস্ট দিয়ে দিব আপনাদেরকে, যেটা আমাদেরই তৈরি করা। ওই প্লে লিস্ট দেখেও A to Z সব আইডিয়া পেয়ে যাবেন এটা সি প্যানেল সম্পর্কে। আচ্ছা, তারপর অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেন হচ্ছে প্রত্যেকবার নতুন ডোমেন কিনে কিনে অ্যাড করা। আপনার যদি এই হোস্টিং ইউজ করতেছেন, এখন একটা ডোমেন কিনলেন, শুধু ডোমেন কিনলেন, কিনে এই যে যে হোস্টিংটা আছে আপনার, এই হোস্টিং এ ওই ডোমেনটা অ্যাড করে সাইট রান করতে পারবেন। এটাকে অ্যাডন ডোমেন বলে, এটা এখন এখন আপনাদের লাগবে না, সো স্কিপ করতে পারেন, জাস্ট সাব ডোমেনটা মাথায় রাখেন। থ্রি, সি প্যানেল কন্ট্রোল প্যানেল। সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা হচ্ছে আপনাদের যেমন একটা নতুন যদি কম্পিউটার ইউজার হয়, আপনি কিন্তু সর্বপ্রথম তাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনি রেকমেন্ড করবেন হচ্ছে উইন্ডোজ, তাই না? কারণ ইউজার ফ্রেন্ডলি, সফটওয়্যার অ্যাভেলেবেল, সবকিছু খুব ইজিলি ইনস্টল করা যায়, আদার্স সবকিছু মিলে উইন্ডোজটাই বেশি রেকমেন্ড করবেন আপনি। অ্যান্ড এইটার অনলাইনের প্যানেল কন্ট্রোলের মাধ্যমের মধ্যে সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল। সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা একটু দামি অন্যান্য প্যানেলের তুলনায়। অন্যান্য অনেক প্যানেল আছে, এইচ প্যানেল, ডিরেক্ট অ্যাডমিন, বিভিন্ন ধরনের প্যানেল আছে। ঠিক আছে। যেমন ধরুন ডিরেক্ট অ্যাডমিন, হোস্টিং করে রিচ প্যানেল। সস্তা এইচ প্যানেল, হ্যাঁ, এইচ প্যানেল আছে, এস প্যানেল আছে, এই যে ডিরেক্ট অ্যাডমিন। ঠিক আছে। So এরকম, ডিরেক্ট, প্যানেলের মতো কেন এটা আছে? হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল আর কি। ঠিক আছে, যেখান থেকে কন্ট্রোল করতে পারবেন পুরো ওয়েবসাইটটা। সো এটার অনেক পার্থক্য আছে, এখানে অনেক সফটওয়্যার এমন অ্যাভেলেবেল সি প্যানেলে যেটা হয়তো এখানে নাই এবং আসারও কোনো সম্ভাবনা নাই। সেটা ধরুন নর্মাল একটা ওয়েবসাইট আপনি রান করবেন, আপনার সি প্যানেল না কি প্যানেল আছে ওটা আপনার দেখার কোনো বিষয় না, সেক্ষেত্রে ঠিক আছে। বাট আমাদের জন্য সি প্যানেলটা ম্যান্ডেটরি, কারণ সি প্যানেল থেকে আমরা অনেক কিছু করব, এবং ওয়ার্ডপ্রেসের জন্য এই সি প্যানেলটা অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের সি প্যানেল কন্ট্রোল জাস্ট এক জায়গা থেকে কিনে নিলাম তাহলেই হয়ে যাবে, বিষয়টা এরকম না। এই পয়েন্টগুলো মিলাবেন, এই পয়েন্টগুলো আপনি পাচ্ছেন কিনা, দেন যে কোনো জায়গা থেকে আপনি নেন, ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি এই পয়েন্টগুলো থাকলে। আচ্ছা, লাইট স্পিড ওয়েব সার্ভারটা হচ্ছে আপনার যে সার্ভারটা, এই সার্ভারটা যাতে লাইট স্পিড হয়, যেটাকে বলে এসএসডি সার্ভার। এসএসডির ব্যাপারটা কি আমরা বুঝি? কেউ কি এইচডিডি থেকে এসএসডি তে মুভ করছেন, এরকম কেউ আছেন? ভাই এনভিএনভি ইউজ করছি। হ্যাঁ, এটা এসএসডি একটা টাইপ ওটা। আরো ফাস্টার।
ভার্সন, জাস্ট এসএসডি, ওটাকে এসএসডি বলে। ভিএমএ একটা টাইপ, হ্যাঁ। তারপরে ধরেন হচ্ছে এটা অনেকগুলা টাইপ আছে। আচ্ছা, এটা ওয়েবের ক্ষেত্রে অ্যাপাসি বলে, তারপরে হচ্ছে M.2 সার্ভার বলবে, বিভিন্ন জিনিস বলবে, ঠিক আছে। সো এইচডিডি এন্ড এসএসডির মধ্যে পার্থক্য কি? হার্ড ডিস্ক আর একটা হচ্ছে সলিড স্টোরেজ ডিভাইস। আপনার এইচএসডি সেকেন্ডে 100 এমবি টানতে পারে, আর এসএসডি মিনিমাম 550-এর উপরে সেকেন্ডে। ডিপেন্ড করে তারপরে টাইপের উপরে, ফাস্টার। তারপর হচ্ছে এটা এক্সপেন্সিভ, ঠিক আছে। ক্যাশ এন্ড আদার্স এগুলো বেশি মনে রাখতে পারে, এন্ড আদার সবকিছুর দিক থেকে কিন্তু এটা আগায়া, তাই না? শুধুমাত্র একটাই ব্যাকলগ, সেটা হচ্ছে এটা এক্সপেন্সিভ, স্বাভাবিক। এখন এই এসএসডির 120 জিবির যেটা দিয়ে আপনি পারচেস করতে পারবেন, ওই টাকা দিয়ে এইচডিডি 2 টেরাবাইট ইউজ করতে পারবেন, 2 টেরাবাইট। আর তারপরেও দেখবেন এইচডিডি এখন আর কেউ ইউজ করে, সবাই এসএসডি ইউজ করে। কেন? কারণ এটার থেকে এটা সুপার ফাস্ট, এটা নিউ টেকনোলজি, ঠিক আছে। এরকম অনেক হোস্টিং প্রোভাইডার আছে যারা হয়তোবা হিউজ হিউজ সার্ভার আছে, তাদের সব এইচডিডি দিয়ে করা। এখন তা এগুলো তো আর ফেলে দিবে না, এগুলো রান করতেছে, এগুলো খুব সস্তায় দিচ্ছে এখন মার্কেটে। সেগুলো যদি নেন, এগুলো দিয়ে ওয়ার্ডপ্রেসের সাইট খুব ভালো রান করবে না, একটা সময় আপনি বিরক্ত হয়ে যাবেন কাজ করতে করতে। সো মাস্ট বি এনশিওর করতে হবে আপনার লাইট স্পিড ওয়েব সার্ভার বা অ্যাপাসি সার্ভার বা M.2 সার্ভার, এনভিএমএ সার্ভার, এই টাইপের কিছু একটা লেখা আছে এরকম প্যাকেজ নেওয়া অবশ্যই। তারপরে যেটা আসে সেটা হচ্ছে সাপোর্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের জন্য। সেটা হচ্ছে আপনি যখন আটকে যাবেন, কোনো প্রবলেম হবে, কোনো একটা থিম ইনস্টল হচ্ছে না, প্লাগইন ইনস্টল হচ্ছে না, সাপোর্ট দিবে, সব জায়গাতেই দিবে। বাট আপনার সাপোর্ট বের করতে হবে এমন এমন একটা জায়গা থেকে যেখানে সিপ্যানেল এবং ওয়ার্ডপ্রেসের সাপোর্ট দিবে। কারণ ওয়ার্ডপ্রেসের সাপোর্ট তো আপনার সিপ্যানেল এন্ড থেকে দিবে না, আপনি কি নিয়ে সাইট করছেন তো এটা তো তাদের দেখার বিষয় না। তারা বলবে সিপ্যানেল ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে কি হয়েছে এটা তো আমরা জানি না। তারা যদি ওয়ার্ডপ্রেসেরই কাজ পারতো তাহলে তো হইতোই। ওয়ার্ডপ্রেসের হেল্প করতে পারে এরকম প্রোভাইডার থেকে নিতে হবে, এরকম প্রোভাইডারও আছে। আপনাকে খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে সি প্যানেলে এবং ওয়ার্ডপ্রেসের সাপোর্ট আপনাকে প্রোভাইড করে কিনা। সবকিছু ক্লিয়ার? জি ভাইয়া। জি তো স্যার। এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাদের ডোমেইন হোস্টিং চুজ করতে হবে। যে কোনো জায়গা থেকে নিতে পারেন, আর যদি কোডমন্ডবিট থেকে নিতে চান তাহলে জোরাইটি এইখান থেকে নিতে পারেন। অ্যান্ড এইখানে যা যা দেখানো হচ্ছে সবকিছু পাবেন। আপনাদের জন্য রিনিউ চার্জ, স্টুডেন্টদের জন্য রিনিউ চার্জ সেম থাকবে, যে কোনো সময় ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন, ট্রান্সফারটাও ফ্রি অফ কস্ট থাকবে স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। এন্ড এখানে একটা যে বাটন পাবেন, আই এম এ কোডম্যান বিডি স্টুডেন্ট বা আই এম এ স্টুডেন্ট অফ কোডম্যান বিডি, এই পয়েন্টটাতে গেলে আপনারা হয়তো বা কোনো একটা প্যাকেজে ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এখানে 5 জিবি প্যাকেজে আপনার একটা ডিসকাউন্ট পাচ্ছেন। 5 জিবি প্যাকেজটা রেগুলার প্রাইস হতো 3800 টাকা, শুধুমাত্র কোডম্যান বিডি স্টুডেন্টদের জন্য রেগুলার প্রাইসটা থেকে কমায়া 1200 টাকা, কমে 2600 টাকা। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। অ্যান্ড স্টুডেন্টরা এই প্যাকেজটা যদি রিনিউ করতে চায়, রিনিউ চার্জটা সেম থাকবে, ডিসকাউন্ট চার্জে রিনিউ করতে পারবে। ট্রান্সফারটা অ্যাভেলেবেল অলওয়েজ, অ্যান্ড এখানে যা আছে সবকিছুই এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন, ভাইয়া ডোমেনটাও কি ইনক্লুডেড? ইনক্লুডেড। এটা পারচেস করলে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, এটা যে সবকিছুই আছে এটার মধ্যে, ঠিক আছে। বা যেটাই পারচেস করেন আর কি, সবকিছু A to Z ইনক্লুডেড আছে। SSL, উইসাইট সিকিউরিটি, তারপরে হচ্ছে ডোমেইন, ব্যান্ডউইথ, ডেটাবেস, সাবডোমেইন, সবকিছু ইনক্লুডেড। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের একটা একটা কোশ্চেন ছিল। ভাইয়া, আমাদের জন্য কি শেয়ার্ড সার্ভার বেটার হবে না ক্লাউড? এগুলা এখন আপাতত আপনাদের জন্য কনসার্ন না, যখন ক্লায়েন্টের সাইড রান করবেন তখন আপনাদের এখন দুই যে কোনো একটা হইলে হয়ে যাবে। আপনাদের আপনাদের ওয়ার্ডপ্রেসটা স্মুথলি রান করতেছে এরকম একটা সার্ভার হলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভাইয়া, যে মনে করেন দেশি যদি একটা আপনি নিলে হয় না, বিজনেস রান বিডিআইএক্স? করতে চান, হুম হুম, যে বিডিআইএক্স নিলেও হবে? ইচ্ছা আপনার, ধরেন আপনার যে পোর্টফোলিও সাইটটা এটা রান করতেছে, আপনি ওয়ার্ডপ্রেস গুলো স্মুথলি রান করতে পারতেছেন, এন্ড এইখানে যে পয়েন্ট গুলো দেখানো হয়েছে এই পয়েন্ট গুলো পাচ্ছেন, দ্যাটস এনাফ, আপনি যেইখান থেকেই নেন, ওকে ভাইয়া। ঠিক আছে। ওকে। আর বাকি হচ্ছে শুধু সস্তার কথা চিন্তা না করে, আবার ওয়ার্ডপ্রেসের অনেক থিম প্লাগইন আছে যেগুলো ইনস্টল হয় না, যেগুলোর জন্য স্পেশাল ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস বুঝে এরকম জায়গা থেকে নিয়েন। আপনার তো মূল কাজ তো ওয়ার্ডপ্রেসের, তাই না? আপনার তো সিপ্যানেল আসলে মূল টার্গেট না এখানে। তো ওয়ার্ডপ্রেসের কাজ বা ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্টও যাতে পান, ওই রিলেটেড সাপোর্টটা যাতে আপনাদেরকে এনশিওর করে, এটা মাস্ট বি দেখে নিবেন আপনারা। সো এটা আমাদের জন্য একটা কনসার্নিং ফ্যাক্টর, কারণ স্টুডেন্টদের যদি থিম ইনস্টল না হয়, এক একজনের এক এক ধরনের সমস্যা হয়, এভাবে আসলে কোর্স কখনোই রান করা পসিবল না।
দ্যাটস ওয়াই আমরা চাই স্টেবল সার্ভারে থাকুক সবাই সবাই যেখান থেকেই নেয়, যাতে করে এই এই ক্রাইটেরিয়া গুলো যাতে সবার থাকে, মানে এগুলো না থাকলেই প্রবলেমে পড়বে পড়বে মাস্ট। আচ্ছা, সো এতক্ষণ যা দেখলাম জাস্ট ইনফরমেশন দেখছি, এখন দেখবো অ্যাসাইনমেন্ট কি করতে হবে আমাদেরকে। যখন, আচ্ছা আমি একটু দেখাই দিই, তারপরে যদি পারচেস কেউ করতে চায়, যে এইটা প্যাকেজ পারচেস করতে চান বাই নাও ক্লিক করবেন। স্টুডেন্ট প্যাকেজ নিতে হলে আপনাকে ব্যাচ নাম্বার মেনশন করতে হবে, ব্যাচ নাম্বার থেকে আমরা ভেরিফাই করে দেখবো আপনারা আসলেও আপনি ওই ব্যাচের স্টুডেন্ট কিনা। এখানে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন যেটা আপনি ডোমেন অ্যান্ড হোস্টিং এর সাথে কানেক্টেড রাখতে চাচ্ছেন, যেটাতে আপনি আপডেট পাবেন, যেটাতে রিনিউর আগে দিয়ে ইমেল পাবেন, যেটাতে আপনি ডোমেন হোস্টিং এর অ্যাক্সেস পাবেন, সবকিছু। সো এটা খুব কেয়ারফুলি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটার অ্যাক্সেস আছে আপনার কাছে ওইটা দিবেন। আপনার ফুল নেমটা দিবেন। এখানে আপনি ডিটেলস গুলা ফিল আপ করবেন, যেটাভাবে কোর্স অ্যাডমিশন নিয়েছিলেন সেম ওইভাবে দিবেন। ফোন নাম্বার দিবেন, আপনার ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা দিবেন এইখানে। এইখানে এটা এগ্রি বাটন ক্লিক করবেন, বাট মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাডমিশনের সময় যেটা দেন নাই সেটা এইখানে দিতে হবে, সেটা হচ্ছে যে অ্যাড অর্ডার নোটস সব বাটন দেখতে পাচ্ছেন, জি ভাই। এখানে ক্লিক করে আপনার ডোমেন নেমটা দিতে হবে। সো ডোমেন নেম কি আপনার, এই যে ডোমেনটা দেখছেন অ্যাভেলেবেল আছে, চেক করছিলেন একটু আগে, সেটা দিবেন, ঠিক আছে, যেরকম .com সহ, ঠিক আছে। আর এন্টার দিয়ে আপনার ব্যাচ নাম্বার লিখে দিবেন, আপনাদের ব্যাচ নাম্বার এটা। দেন আমরা এটা ভেরিফাই করব যে আদৌ এই ব্যাচের স্টুডেন্ট কিনা, তাহলে এই ডিসকাউন্টটা তার জন্য এবিল হবে। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। দেন প্লেস অর্ডার অ্যান্ড আদার্স যে ক্রাইটেরিয়া আছে এটা ফুলফিল করবেন। দ্যাটস ইট। আর অর্ডার নোটটা মিস করা যাবে না, আর এই ইনফরমেশনগুলো সুন্দরভাবে ভ্যালিড ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করবেন। এটা যখন হয়ে যাবে আপনারা একটা অ্যাক্সেস পাবেন, আপনারা সি প্যানেলের অ্যাক্সেস পাবেন, আমি দেখাচ্ছি কিরকম সেটা। So, এরকম একটা অ্যাক্সেস আপনাদের ইমেলে পাবেন, এখানে আপনার ডোমেনের যে নেমটা এটা থাকবে, ডোমেন ইউআরএল স্ল্যাশ সি প্যানেল দেওয়া থাকবে, যাতে সি প্যানেলের ইউআরএল যাইতে পারেন। সো এই ইউআরএল এ গিয়ে সি প্যানেলে লগ ইন করতে হয়, এটা আপনার ডোমেন, ঠিক আছে। সো আমরা এটা ওপেন করি, এটুকু মনোযোগ দিয়ে দেখেন, এখন থেকে শুরু হলো অ্যাসাইনমেন্ট কি করবেন আপনারা। সো সি প্যানেলে লগ ইন করবেন ফার্স্টে, এই ইউজার নেম এটা কপি করবেন। So, এটা হচ্ছে আপনার প্যাকেজটা কোনটা নিছেন সেটা দেওয়া থাকবে, পাসওয়ার্ডটা কপি করবেন। আচ্ছা, এইখানে দেখেন তো পাসওয়ার্ডটা প্রপারলি কপি হয়েছে কিনা। না ভাইয়া, না ভাই, একটু সামনে বেশি কি হয়ে গেছে। প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে বলেন। একটা স্পেসের বেশি আগে হয়েছে। স্পেস বেশি সিলেকশন হচ্ছে। বেশি হয়ে পেজ গেছে। চলে আসছে, এইটা কেয়ারফুলি ম্যানেজ করবেন। এইখান থেকে এমন ভাবে কপি করবেন যাতে কোনো স্পেস চলে না আসে, ক্লিয়ার? জি। তো কেয়ারফুলি এখানে পাসওয়ার্ড দিবেন, আমি একটু পাসওয়ার্ডটা টাইপ করে নিই। অলরাইট। সো এখানে যে যখন ঠিকঠাক হয়ে যাবে লগ ইন ক্লিক করলে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে, ওদের লগ ইন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, সো এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নাই। ফাইন। আচ্ছা, সি প্যানেল লগ ইন করার পর সর্বপ্রথম একটা জিনিস, সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি আপনার মতো পাসওয়ার্ড সেট করতে যাচ্ছেন, সি প্যানেল পাসওয়ার্ডটা কিন্তু খুব স্ট্রং হইতে হয়, নাহলে সি প্যানেল পাসওয়ার্ড নেয় না। তো সি প্যানেল পাসওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেটা একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন, ক্লিক করে যেখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনার বর্তমান পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেন আপনি এখানে নিউ পাসওয়ার্ড টাইপ করবেন, ঠিক আছে।
টাইপ করলে দেখবেন এখানে ভেরি স্ট্রং দেখাবে। কি কি দিতে হবে? চিহ্ন দিতে হবে, নাম্বার দিতে হবে, লেটার ছোট হাতের বড় হাতের মিশাই দিতে হবে, দেন এটা এখানে আবার দিতে হবে। ঠিক আছে, মিলে নেই, আমি জাস্ট র্যান্ডম দিছি। দিয়ে এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড ক্লিক করলেই এই পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। ঠিক আছে, আবার সি প্যানেলে ব্যাক করতেছি। পাসওয়ার্ড চেঞ্জ করা পারবো সবাই যদি চাই? জি জি ভাই। ইনশাল্লাহ পারবো। ফাইন। এখন আমরা একটু চেক করব যে আমার এখানে কি কি আছে। আচ্ছা, ডিস্ক ইউজ আপনাদের এখানে ধরেন 5 জিবির প্যাকেজ, তাহলে 5 জিবি, এটাতে আমাদের অনেক ধরনের প্রজেক্ট চলতে থাকে সবসময়, এই জন্য এটাতে বেশি করে দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে জিনিসগুলো দেখার দরকার আমাদের, সাবডোমেন। সাবডোমেন কয়টা দেওয়া আছে? ইনফিনিটি ভাই, অসীম। 44টা। সাবডোমেন 44টা ভাই। অলরেডি 44টা দেওয়া 44টা আছে। করা আছে, কিন্তু আপনি অসীম করতে পারবেন। অসীম করতে পারবেন, মানে আনলিমিটেড করতে পারবেন, তাই না? And আরো অনেক কিছু আনলিমিটেড দেওয়া আছে যেগুলো আপনাদের বলা হয় নাই, যার কারণে আপনাদের ওগুলো লাগবে না। যেহেতু আমাদের নিজস্ব সার্ভার কাস্টমাইজ করা, আমরা আমাদের মতো স্টুডেন্টদেরকে সবকিছুই আনলিমিটেড দিয়ে রাখছি। আচ্ছা, জিমেল অ্যাকাউন্টে দেখেন আনলিমিটেড দেওয়া আছে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা দেখতে হবে ডাটাবেজ এন্ড সাবডোমেন। সো ডাটাবেজ কয়টা দেওয়া আছে? আনলিমিটেড। আনলিমিটেড। তারপরে হচ্ছে আপনার চিন্তা করতে পারেন সাবডোমেন এতগুলা, ডাটাবেজ এগুলো কেন? সাবডোমেনের যে সাইটগুলো, এগুলো রিমুভ করে দেওয়া হয়েছে। কাজ শেষ, প্রজেক্ট ডেলিভারি করা শেষ, ক্লায়েন্টকে রিমুভ করে দেওয়া হয়েছে। সাবডোমেনটা হয়তো রিলেট করা নেই, সাইট ডিলিট করে দেওয়া হয়েছে, এই জন্য ডাটাবেস 8টা রানিং সাইট আছে। আচ্ছা, আরেকটা দেখতে হবে, সাবডোমেন তো দেখলাম, ডাটাবেস দেখলাম। এই, তারপর হচ্ছে ব্যান্ডউইথের যে ব্যাপারটা, ব্যান্ডউইথ হচ্ছে যে 20 জিবি দেওয়া, আনলিমিটেড দেওয়ার কথা ছিল। আর 20 জিবি দেওয়া দেখেন একমাত্র 1% ইউজ হয়েছে 20 দিনে। ঠিক আছে, আবার 1 তারিখে গিয়ে এটা আবার জিরো হয়ে যাবে, জিরো জিরো হয়ে যাবে। তো আপনার যদি এটাও তারপরে শেষ হয়ে যায়, প্রচুর ট্রাফিক আসে, এই 20 জিবির পরে এটা 50 জিবি করে দেওয়া হবে ফ্রি অফ কোর্স। 50 জিবির বেশি লাগলে 100 জিবি করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আনটিল এটা আবার হ্যাক হয়ে না দেখা যায় র্যান্ডমলি ইউজ হচ্ছে আপনার সাইট থেকে। হইতে পারে আপনি ভেরিফিকেশন ছাড়া গুগল থেকে র্যান্ডমলি একটা প্লাগ ইন থিম ডাউনলোড করে ইনস্টল করছেন। কারণ গুগল থেকে আপনি র্যান্ডম একটা প্লাগ ইন থিম কেন আপনাকে ফ্রিতে দিবে? অবশ্যই এটার মধ্যে ভাইরাস থাকবে বা ফিশিং কন্টেন্ট থাকবে। থিম প্লাগ ইন এইটাই আপনাদের লাস্ট কস্ট, এটা একটা জিনিস কনফার্ম করে দিই। এই কোর্সের জন্য মোটামুটি এটাই আপনাদের লাস্ট কস্ট। এরপরে যা লাগবে, ফ্রি পেইড থিম প্লাগইন যা আছে, এগুলো সব আমাদের কাছে আছে, এগুলো আমরাই প্রোভাইড করব। ডোমেন হোস্টিংটা আপনার নিজস্ব একটা জিনিস, যেমন আপনার ল্যাপটপ আপনার নিজস্ব জিনিস, তো এরকম। এই জন্য আপনাদের এটা পারচেস করতে হবে। আর যদি বলেন কার কার লাগবে, এটা সবার লাগবে। ঠিক আছে, এই কোর্সে যা দেখানো হবে সবকিছুর জন্যই সিপিএনএল রিকোয়ার্ড। সো এটা স্কিপ করার মতো অপশনই নাই। যদি ফ্রি দিয়ে কেউ কন্টিনিউ করতে চান, কন্টিনিউ করতে পারেন, বাট ওন রিস্ক, নিজের রিস্কে করতে হবে, কারণ এটা অফ হয়ে যায়, অনেক কিছুই হয়। তারপর দেখা যায় অ্যাসাইনমেন্টে জিরো যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এটা কনসিডার করা হবে না যে আপনার এটা প্রবলেম ছিল। আমি যদি কনসিডার করি, আপনার নিজেদেরই ক্যারিয়ার নষ্ট হবে, কারণ আপনার নিজেরাই হয়তো বা এটার কারণে পিছিয়ে পড়বেন। মার্কেট প্লেসে যে ভালো সার্ভিস দিতে পারবেন না, ক্লায়েন্টকে কিছু দেখাইতে পারবেন না মার্কেট প্লেসে গিয়ে। সেটা শুধু শুধু মার্কেট প্লেসের জন্য আসলে সময় নষ্ট হবে, মার্কেট প্লেসে জায়গা নষ্ট হবে। ঠিক আছে, আমাদের সব স্টুডেন্ট মার্কেট প্লেসে গেলে আমাদের কোনো লস নাই, কারণ ফাইবার ক্যাশটা আমাদের এমনিও চলবে, জুমে ক্লাস চললেই থাকবে। সো আপনি জুমে জয়েন করলে তো আমাদের কিছু যায় আসে না। বাট তারপর আমরা এটা স্ট্রিক্টলি কেন মেনটেন করি? যাতে করে এই এই ফিল্ডের যে কোয়ালিটি, এটা যাতে মেনটেন হয়। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা, এগুলো দেখার পর পর আমাদের এখন কাজ হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের সাইটে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ভাইয়া একটুখানি সাইটটা সি যদি প্যানেলের দেখি, নিচে যাবেন। আমরা যদি আমাদের সাইটটা দেখি, আমরা দেখবো আমার সাইটটা ফাঁকা। হয় আমার 404 ইরোর দেখাবে এরকম, অথবা আমাদের কোড গুলা শো করবে। সো 404 যদি দেখেন, 404 দেখতে যেরকম সেরকম দেখাবে হয়তো, তার মানে আমাদের এখনো কিছু নাই, সাইটটা ফাঁকা। অলরাইট, সো আমরা কি করব? আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো আমাদের সাইটে। কোথা থেকে? একদম নিচে চলে যাব আমরা। এখানে দেখেন সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলার নামে একটা অ্যাপ পাবো। এটা একটা প্রিমিয়াম অ্যাপ। আপনার জন্য প্রিমিয়াম না, আমাদের জন্য প্রিমিয়াম। আমাদের এটা আনলিমিটেড নেওয়া আছে, আমরা আপনাদের সাইডে ফ্রি অফ কস্ট এটা অ্যাড করে দিব। সফটওয়্যার অ্যাপ ইনস্টলারে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস আছে শুরুতেই, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর পর এখানে একটা অপশন পাবেন, ইনস্টল নাও। সিম্পলি এখানে চলে যাবেন। সি প্যানেলের এ টু জেড আর অনেক অপশন দেখলাম আমরা, ওগুলো তো আমরা ঘাটাঘাটি করলাম না। সি প্যানেলে এগুলো সবকিছু নিয়ে একটা প্লে লিস্ট আমি দিয়ে দেবো ক্লাসরুমে। যারা যারা সি প্যানেল শিখতে আগ্রহী, সবারই শেখা উচিত আমার মতে, তারা ওই প্লে লিস্টটা দেখে নেবেন সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনার ডোমেনটা সিলেক্ট করা থাকবে, আপনারা মেইন ডোমেনে ইনস্টল করবেন এখন আপাতত। এইখানে যদি কিছু দেওয়া থাকে এরকম, তাহলে এটা ফেলে দিবেন, কারণ দেখেন এখন কিন্তু কোথায় ইনস্টল হচ্ছে, এইখানে গিয়ে ইনস্টল হচ্ছে, কিন্তু আমরা তো এটা চাই না, আমরা চাই মেইন ডোমেন ইনস্টল হোক। এই জন্য এটা ফাঁকা রাখবো সবসময়। এটা এমনিতেই ফাঁকা থাকবে, যদি ফাঁকা না থাকে অটোমেটিক কিছু ফিল আউট হয়ে থাকে, এটা কেটে দিয়ে ফাঁকা করে দিব, দ্যাটস ইট। নিচে যাব, আমাদের তিনটা জিনিস লাগবে মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড,
ইমেল অ্যাড্রেস। ইউজার নেমটা আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে? এখানে আপনার আপনার মতো সুন্দর করে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, এরকম স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন এবং এত স্ট্রং দিয়ে না যে নিজেই ভুলে যান। সো ওরকম বুঝে একটু দিবেন। সো এটা, তারপর এখানে দিবেন ইমেল। এটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, অবশ্যই জিমেল অ্যাকাউন্ট কেন দিবেন, ইন ফিউচার এটার পাসওয়ার্ড ভুলে গেলে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি রিস্টোর করতে পারেন, অ্যান্ড কোনো ধরনের আপডেট বা কোনো কিছু দরকার হলে আপনার ইমেলে আপনি ইমেল পেয়ে যাবেন। সো এখানে এরকম জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। ওকে, সো এই তিনটা ইনফরমেশনই দিতে হবে। এখানে কিছু প্রিমিয়াম প্লাগইন আপনাদের জন্য অফার করা হচ্ছে সিপ্যানেল থেকে, এগুলোর অ্যাক্সেস আমাদের কাছে আছে। কিছু স্পন্সর, কিছু হচ্ছে আমাদের নিজেদেরই নেওয়া আছে, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আপাতত আপনাদের লাগবে না, সো এগুলো সব আনচেক করে দেন, এগুলো দরকার নেই আপাতত। ইন ফিউচার এগুলো লাগবে যদি আপনি ইউজ করতে চান প্রিমিয়াম প্ল্যান ফ্রিতে, তাহলে এখান থেকে জাস্ট চেক করে নিয়ে নিতে পারেন। এটা বিভিন্ন ধরনের প্লাগইন আমাদেরকে অফার করে ফ্রিতে, সেগুলা ধরে নিতে পারেন স্পন্সর টাইপের আর কি। আচ্ছা, সো এই হচ্ছে গেল। এখন ইনস্টল বাটনে ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল হুম। যে ইমেল যেটা দেবো আমি সেটা কি আমার ডোমেন নেমের সাথে ম্যাচ করতে হবে? না, না। যে কোনো ইমেল হইলেই হবে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক, আমি আমার মতো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি অলরেডি। এখন আমি ইনস্টল করব। এটা সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 2-3 মিনিট 5 মিনিটের মতো সময় লাগতে পারে, বা সার্ভার ফাস্ট হলে আরো তাড়াতাড়ি হইতে পারে, আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন। যদি কোনো ইরর জেনারেট না হয় তাহলে দেখা যাবে যে উইদিন 2-3 মিনিটের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? আচ্ছা, আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে ক্লিক করে দেখবো আমাদের সাইটটা। এই যে মেন ডোমেনে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চাইলে আপনার ডোমেনের শেষে /wp-admin, এটা মুখস্থ করে ফেলেন। এটা একদম আপনাদের রেগুলার বেসিস লাগবে এখন থেকে। ওয়েবসাইটের শেষে /wp-admin দিয়ে এন্টার করলে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অপশন চলে আসে। আচ্ছা, আমাকে একটু সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে, হইতেই পারে আমি ওয়েবসাইট হোস্টিং টোস্টিং অনেক কিছু ঘাটাঘাটি করে আসছি, সে এখন টেনশনে পড়ে গেছে। বুঝুন তো, আর গাড়ি আছে কোথাও না শেষ? ভাই। ওকে, এটা আমরা সাকসেসফুলি, আমরা যে হিউম্যান এটা ভেরিফাই হয়ে গেল। অলরাইট, সো এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা যে ইউজার নেমটা দিয়ে ইনস্টল করছিলেন সেটা দিবেন, আমি চেঞ্জ করে দিছি অলরেডি। অ্যান্ড এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা দিব। সেই ব্রাউজার যদি রেগুলার বেসিসে কাজ করেন তাহলে রিমেম্বার মি দিয়ে দিবেন, আর যদি মনে হয় যে টেম্পোরারি এখন লগ ইন করতেছি তাহলে রিমেম্বার মি দেওয়ার দরকার নেই। লগ ইন সব ঠিকঠাক থাকলে লগ ইন হয়ে যাবে। এই তো আমরা সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমাদের ডোমেইন নেম কি? বলেন। joraithost.com. joraithost.com। সি প্যানেলের ইউআরএল কি? joraithost.com slash স্ল্যাশ cpanel. সি প্যানেল। cpanel. পারফেক্ট। ওয়ার্ডপ্রেস WordPress joraithost.com slash WP wp hyphen admin. hyphen admin. পারফেক্ট। এই তো, সেই তিনটা ইউআরএল আপাতত মুখস্থ রাখলেই চলবে, এগুলো দিয়ে আমরা কাজ করব। অলরাইট, সো এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি। এখন এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এই পাশে হচ্ছে মেনু আইটেম গুলা, এই পাশে হচ্ছে প্রিভিউ আইটেম গুলা। আমরা আজকে একটা কাজ করব ড্যাশবোর্ডের মধ্যে, যেমন ব্রাউজারে কোনো কিছু অ্যাড করতে হলে কি অ্যাড করতে হয়, এক্সটেনশন। এরকম ওয়ার্ডপ্রেসে কোনো কিছু অ্যাড করতে হলে অ্যাড করতে হয় প্লাগইন।
আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সো আমি জানি ক্লাসটা বড় হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, তার জন্য সরি। বাট আজকের ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট ছিল, আমি সেটা ডিরেক্ট বলতে পারতাম ডোমেন হোস্টিং লাগবে, কালকে থেকে ম্যানেজ করে নিয়ে আসবেন সবাই। বাট আমি ইনফরমেশন গুলো শেয়ার করাটা ইম্পর্টেন্ট মনে করি, আমি প্রত্যেকটা ব্যাচে শেয়ার করি। অ্যান্ড এইটা পরবর্তী অনেক দিন পরে গিয়ে আমার স্টুডেন্ট আমাকে বলে যে ভাই ওই যে ইনফরমেশন গুলো শেয়ার করছিলাম ওটা এখন পর্যন্ত আমি মাথায় রাখি, এন্ড ওটা অনেক কাজে দেয়। ক্লায়েন্টের ডোমেন হোস্টিং চুজ করতে গেলেও দেখবেন যে ইনফরমেশন গুলো অনেক কাজে দিবে, কারণ এটা কিন্তু কোনো বইয়ে লেখা পান নাই, কোথাও একাডেমিক লেভেলেও পড়ে আসেন নাই, কেউ আপনাকে কখনো বলবেও না। সারা জীবন দেখা যাবে যে আপনি ভুল করে 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 আপনাকে শেখা লাগবে যে এটা ভুল হয়ে গেল, আরে কি ডোমেন হোস্টিং কিনলাম এটা, এরকম মনে হবে। ঠিক আছে, সো এইটা যাতে কম হয়, আপনার যে সিলেক্ট করতে হয় না, এই জন্য আজকের ক্লাসে এত ইনফরমেশন শেয়ার করা। না হলে আপনার ক্লাসের আজকের টপিকে যে এতটুকুই, যেটা এই যে সি প্যানেলে লগ ইন করার পর থেকে করতেছি। আচ্ছা, সো প্লাগইন অপশনে চলে আসছি। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন করবে, দুইটা ফ্রি প্লাগইন দেওয়া আছে যেগুলো অ্যাক্টিভ অবস্থায় নেই, ডিঅ্যাক্টিভ অবস্থায় পড়ে আছে। আমরা অ্যাড প্লাগইন, যে হ্যালো ডলিটা হচ্ছে প্রথম ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটা দিয়ে সে টেস্ট করছিল কাজ করে কিনা। দিস ইজ নট জাস্ট এ প্লাগইন, ইটস এ স্যাম্পলাইজ অফ হোপ অ্যান্ড ইমোশনাল কথাবার্তা লিখে রাখছে আর কি। অ্যাড প্লাগইন, অলরাইট। সো অ্যাড প্লাগইন আসার পরে এখানে আপনি সার্চ করবেন একটা প্লাগইন। আজকে কি সাইটটা করবো, আজকে আমরা সাইট করবো আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বা কামিং সুন ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে কাজ চলতেছে আর কি, এরকম একটা সাইট করবো আমরা। বুঝতে পারছি। আমাদের সাইটে কেউ আসলেই তাদেরকে একটা নোটিশ দেখাই দিবে যে সাইটের কাজ চলতেছে, 15 দিন পরে সাইট লঞ্চ হবে, 15 দিন এত ঘন্টায় না, তো কাউন্টডাউন দেখাবে। তো এরকম একটা কিছু করবো। তো এই সাইটের প্লাগইনটার নাম হচ্ছে সাইট অফলাইন, স্পেস হবে মাঝখানে। সাইট অফলাইন সার্চ করার পরে আপনি দেখবেন যে এখানে একটা সাইট অফলাইন চলে আসবে, যে এইটা এখানে ওইখানে এখানে যেখানেই থাকুক এটা দেখলেই চিনতে পারবেন, এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল ডান, অ্যাক্টিভ। ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডান, এই যে আমাকে দেখাচ্ছে অ্যাক্টিভ আছে, ডিঅ্যাক্টিভ লেখা আছে মানে কি অ্যাক্টিভ হয়ে গেছে, চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারি। আচ্ছা, সাইট অফলাইন এখানে ছাড়া আর কোথাও লেখা আছে কিনা দেখেন তো, খুঁজে পাই। জি এবার ড্যাশবোর্ডে। আছে আছে, ড্যাশবোর্ডে আছে। ড্যাশবোর্ডের ভিতরে না ভাই, নিচে কোলাপস মেনুর উপরে আছে। এইখানে নাকি? জি। জি আপনার জি। চোখ চোখ ভালো আছে, খুঁজে পেয়েছেন। অলরাইট, সো এখানে চলে আসার পরে আমাকে কিছু মার্কেটিং দেখাচ্ছে, প্রো ভার্সনে অনেক ভালো। তো ফ্রি ভার্সনই এনাফ আমাদের জন্য। একটু নিচে যাব, ড্যাশবোর্ড নামে একটা ক্যাটাগরির ভিতরে আমরা দেখবো 2-3টা সেটিং আছে। এসিও নামের ক্যাটাগরির ভিতরে কিছু কাজ আছে, ডিজাইনের ভিতরে কিছু কাজ আছে, এরকম প্রত্যেকটার ভিতরে কিছু কিছু কাজ আছে, একটু একটু করে দেখি আমরা। খুব দ্রুত দেখে ফেলবো, আপনারা পারবেন, সহজ। সাইট অফলাইনটা চালু করবো কিনা, মানে সাইটটা অফলাইনে পাঠাবো কিনা, হ্যাঁ, এনেবল, সেভ সেটিং। সেভ করে ফেললাম। আমি এখন এখানে হোভার করে ভিজিট সাইট, এটা নতুন ট্যাবে ওপেন করি। আচ্ছা, আগের মতোই তো দেখাচ্ছে তাই না, কিছুই জি দেখাচ্ছে না। বাট এইখানে একটা নোটিশ দেখাচ্ছে না, জি। জি মানে এরকম দেখাইলে তো লাভ নাই, কারণ এই যে বারটা এটা শুধু আমি অ্যাডমিন দেখে আমাকে দেখাচ্ছে, মানুষকে তো আর এটা দেখাবে না। তাহলে কি দেখাবে মানুষকে, আমরা একটু অন্য সাইডে গিয়ে দেখি। দেখাচ্ছে না। জি, এবার ঠিক আছে। সো আচ্ছা, এটা কেন দেখাইলো না বলেন তো, এখানে কেন দেখাইলো ওখানে কেন দেখাইলো না? স্যার এখানে অ্যাডমিন মোডে আছে এই জন্য। আচ্ছা, অ্যাডমিন মোড আছে এই জন্য, এক্স্যাক্টলি। ধরেন কোন একটা কনস্ট্রাকশনে আপনি কাজ করতেছেন, এখন কনস্ট্রাকশনটা অনেক রিস্কি, কিন্তু সাইনবোর্ড দেওয়া থাকে যে এই কনস্ট্রাকশনটা অনেক রিস্কি, বিকল্প রাস্তা ব্যবহার করেন বা চলাচল নিষেধ। And এইটা দেখে যদি ইঞ্জিনিয়ারের যে টিম কাজ করতে আসার কথা, সে হয় সেইটা দেখে বিকল্প রাস্তা ব্যবহার করলো, অন্য বাসায় চলে গেল বা তারা রিটার্ন চলে গেল, তাহলে কি এই বিকল্প রাস্তা ব্যবহার করে সারা জীবন যদি চলতেই থাকে মানুষ, এই কনস্ট্রাকশনের কাজ কি জীবনে শেষ হবে? না। বিভেদটা হচ্ছে না, এরকম। এখন আপনি যদি নিজেই বারবার আপনাকে কামিং সুন দেখায়, আপনি কাজ করবেন কেমনে, সাইটটা রেডি করবেন কেমনে, এইটা দেখানোর মানেই হচ্ছে মানুষ দেখবে এটা, এদিক দিয়ে আপনি সাইটটা কমপ্লিট করে ফেলবেন, তাই না? So এই রাইট। জন্য আপনাকে দেখায় না, আপনি সাইটের সব কাজই করতে পারবেন, শুধু মানুষ যখন ভিজিট করবে মানুষকে এটা দেখাবে।
সেটাই হচ্ছে লজিক। আচ্ছা, তারপর আমরা নেক্সটে চলে যাই, আমাদেরকে দেখতে হবে এখান থেকে কি কি চেঞ্জ করব, এটা চেঞ্জ করব, লেখা চেঞ্জ করব, এই লেখা চেঞ্জ করব। সো আস্তে আস্তে করি আমরা। আপনারাই যে জাস্ট এখান থেকে ভিজিট করবেন, একটা ব্রাউজার থেকে একটা ব্রাউজারে এখান থেকে ইজিলি ভিজিট করতে পারবেন। লোগো চেঞ্জ করব, সো আমরা একটা লোগো নিয়ে নেই। আপনি আপনার নামের শর্ট ফর্মের লোগো নিতে পারেন, আমি আমারটা নিচ্ছি আমার মতো করে। স্ক্রিনশট দিয়ে আপাতত just সময় বাঁচানোর জন্য, জাস্ট বেশি কিছু না। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বেস্ট অপশন হচ্ছে remove.bg। অনেকে হয়তো নাম শুনছেন। এটা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আর্টিফিশিয়ালি আপনি রিমুভ করতে পারবেন। And এটা খুবই খুবই চমৎকার কাজ করে। এটা আমি অনেক আগে থেকে ইউজ করি, লাইক সম্ভবত 2018 বা 2017 থেকে। সো খুব ভালো কাজ করে, ঠিক আছে। সো ধরেন আমার ক্লায়েন্টের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই আপনাদেরকে। ধরেন এইটা নিয়ে নিলাম আমি, হ্যাঁ। সো সে আর্টিফিশিয়ালি ট্র্যাক করবে কোনটা আমার হচ্ছে সাবজেক্ট আর কোনটা ব্যাকগ্রাউন্ড। সেটা, এইটা একটু বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে, তাই না? রিলোড করি। এটা যদিও ঠিকই আছে, এআই দিয়ে তৈরি করা ইমেজটা, এই জন্য হইতে পারে সে ট্র্যাক করতে পারে নাই সাবজেক্ট এন্ড আদার্স। যদি ফটো ক্যাপচার করা থাকতো তাহলে হয়তো খুব ইজিলি ট্র্যাক করতো। আচ্ছা, এটা ট্রাই করি। এটা আমার একটা কুরিয়ার পার্সেল ডেলিভারি সার্ভিস কোম্পানির একটা, এই যে দেখেন, চমৎকার না? খুব সুন্দর করে কিন্তু রিমুভ করছে। এবং কোনোটা যদি আপনার মনে হয় যে এখানে একটু ঝামেলা আছে, রিমুভ হয়নি, জাস্ট এটা সিলেক্ট করবেন, দেখবেন যে এটা রিমুভ করে দিবে। ঠিক আছে। এন্ড ডাউনলোড করবেন এখানে ক্লিক করে। এখানে ক্লিক করলে ফ্রি ভার্সনটা ডাউনলোড করলেই চলবে আপনার। তো সুন্দর মতো রিমুভ হয়ে যায়। যাই হোক, এটা একটা টুল শেয়ার করলাম, যদি কখনো আপনাদের দরকার হয় কাজে লাগাইতে পারেন। আমি আমার স্ক্রিনশট যেটা নিয়ে রাখছি, লোগোটা আপলোড করে দিই। লোগোটা দিয়ে দিলাম, ডিসপ্লে লোগো দেখাবে কিনা। আমরা টাইটেলটা চেঞ্জ করি। আপনাদের কষ্ট হচ্ছে? না ভাইয়া। ভাইয়া ঘুম না ভাই। পাইছে। ঘুম পাচ্ছে, তাই তো? এখন ঘুমাই গেলে হবে? একটু পরে ক্লায়েন্ট আসা শুরু করবে। তো রাতে আসে। আচ্ছা, কারণ ওদের ওখানে তো তখন দিন না। ইউএস এর টাইমটা যদি এখন দেখেন, কানাডা ইউএস এর টাইমটা, সো আপনি ভাই দেখবেন এখন ওনাদের 11টা 25 বাজে। হ্যাঁ। সো এরকম 12 ঘন্টা 11 ঘন্টা এরকম পার্থক্য দেখেন, কারো কারো ক্ষেত্রে দুপুর। সেই টাইম গুলোতেই নক আসার পসিবিলিটিস বেশি। আর একটু পরে মূলত ক্লায়েন্টের নক আসা শুরু হয়। যেমন আমি যদি ধরি ইউকে, আমার একটা ক্লায়েন্ট আছে বার্থ, ওর জায়গার নাম আর কি। সো ওর টাইম হচ্ছে এইটা, ঠিক আছে। সো ওর জন্য কিন্তু একটা প্রপার দিন। সো আমার থেকে 5 ঘন্টা পিছিয়ে আর কি। 6 ঘন্টা পিছিয়ে ছিল। রিসেন্টলি ওদের একটা নতুন সিস্টেম করছে, 1 ঘন্টা করে দিছে। জিএমটি 0 ছিল আর জিএমটি +1 এখন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একবার করছিল, আপনাদের মনে আছে কিনা। 1 ঘন্টায় দিবে ভাই দিবে। অনেক 2008 সালের দিকে। হ্যাঁ, মনে নাই? আমার হ্যাঁ কাছে মনে হয় সেদিন। আচ্ছা, এখন 1 বছর আর কি। বিষয়টা এক্সাইটিং ছিল, বাট মূল প্রবলেম ছিল মানুষ জিজ্ঞেস করতো যে কটা বাজে, বলতো যে 11টা বাজে, বলতো এটা কি নতুন টাইম না পুরান টাইম। আসলে খুব একটা যে যে ল্যাপটা হওয়ার কথা এরকম হয় নাই। বলছিল যে মানুষ কাজ করবে, দেখবে অনেক বেলা হয়ে গেছে, এগুলো চিন্তা করবে। আসলে তেমন কিছুই না, মানুষ জিজ্ঞেস করতো পুরাতন টাইমে কয়টা বাজে। সো যাই হোক, আর কি। এখানে আমি একটু টেক্সটটা চেঞ্জ করব। এগুলো আই থিঙ্ক এগুলো সরকারের হচ্ছে নজর একটু অন্যদিকে নেওয়ার মনে হয় প্রকল্প, এই টাইপের কিছু একটা হইতে পারে। বা অথবা হইতেও পারে হয়তো ইউজফুল কিছু চিন্তা করছিল, বাট 1 বছর পরে এক্স্যাক্টলি ওই দিনে আবার এটা চেঞ্জ করে ফেলছে। আর কিছুদিন থাকলে হয়তো মানুষের অভ্যাস হয়ে যেত। সো এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে। ফাইন। ওকে, তারপরে আমরা হচ্ছে আর একটু সামনের দিকে যাই। এখন এখানে একটা প্রবলেম আছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে না? জি। জি ভাই। এটা একটু ছোট করতে পারি। ছোট করার কোনো অপশন নেই প্লাগইনে, বাট আমি একটা ট্রিক শিখাই দিই। আপলোড ইমেজ, এটা যে কোনো প্লাগইনে যদি ছোট করার অপশন না থাকে এটা ইউজ করতে পারেন। ইমেজটা সিলেক্ট করবেন, এডিট,
স্কেল স্কেল করব। এই প্রথমটা ধরবো, ওকে। দ্বিতীয়টা ধরার দরকার নেই, ঠিক আছে? হয় দ্বিতীয়টা ধরবো না প্রথম, যে কোনো একটা নিয়ে কাজ করবো। তো আমি এখান থেকে স্কেল করবো, ধরেন 250 পিক্সেল দিলাম, এটা যা হয়েছে অটো হবে। স্কেল হয়ে গেল। স্কেল ব্যাক, ইনসার্ট ইনটু পোস্ট দিতে হবে আবার, দিয়ে এইবার সেভ করতে হবে। হয়েছে না? ইয়েস, ইয়েস। গ্রেট। চলেন আমরা এখন বাকি কাজগুলো সেরে ফেলি। আরো সুন্দর করতে হবে পেজটাকে, এমনি তো রাখা যাবে না, তাহলে ক্লায়েন্ট টাকা দিবে না। এসিও, এসিও জিনিসটা কি? এসিও জিনিসটা হচ্ছে এই যে ব্রাউজারের মধ্যে খেয়াল করেন, এই যে এখানে একটা লোগো আছে ওয়ার্ডপ্রেসের, এন্ড এখানে লেখা আছে সাইড অফ লাইন, আমরা এইটাই চেঞ্জ করব। সেটা কেমনে চেঞ্জ করব? হ্যাঁ, আমরা ন্যাব মেনু। ন্যাপবেনু কি, এটা হচ্ছে ফ্যাব আইকন। হ্যাঁ, আচ্ছা, ফেভারিকন, সরি। এখানে আমরা এটা দিয়ে দিলাম, আর এখানে আমি হচ্ছে টাইটেলটা দিয়ে দিব, ঠিক আছে? হেডিং। ধরেন এখানে দিয়ে দিলাম সিএমপিটি 4। এটা লাগবে না, এসইও ডেসক্রিপশনও লাগবে না, গুগল অ্যানালিটিক্স এর স্ক্রিপ্টটাও লাগবে না, কারণ আমরা তো এটা গুগলে র্যাঙ্ক করা নিয়ে এত বেশি কনসার্ন না এখনই। ওই দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। জি ভাই। পারফেক্ট। সো নেক্সট, এসইও কাজ শেষ। ডিজাইন, দুইটা অপশন, একটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। So আপনি যদি কোনো কালার ব্যাকগ্রাউন্ড দেন, অনেকের ঘুম চলে যাবে এই কালার দেখলে, এখন দেখেন, দেখছেন? এই আল্লাহ। জি ভাই। বলছে না ঘুম চলে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, ট্রাই করতে পারেন যদি ঘুম আসে। আর ইমেজ ব্যাকগ্রাউন্ড, চলেন ইমেজ ব্যাকগ্রাউন্ড ট্রাই করি, আমরা একটু ভালো ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ড দিবেন। সো ডার্ক গ্রেডিয়েন্ট হচ্ছে দিতেছি, কারণ লোগোর সাথে এটা ম্যাচ করবে, দ্যাটস ওয়াই। লাইক এই টাইপের কিছু একটা ডার্ক গ্রেডিয়েন্ট কালার আমি ট্রাই করতে পারি, এটা নিতে পারি। আপনারা আরো ট্রাই করতে পারেন, আমি কিছু রিসোর্স শেয়ার করতে পারি চাইলে, যেখান থেকে আপনারা বেস্ট কোয়ালিটি ইমেজ নিতে পারবেন ফর ফ্রি। সো এটা একটা সাইট যেখানে 54 লক্ষ ফ্রি ইমেজ আছে, যেগুলো সব এইচডি কোয়ালিটির প্রফেশনাল ইমেজ। আনস্প্ল্যাশ আছে, এখানেও প্রায় কয়েক লক্ষ ইমেজ আছে যেগুলো ফ্রি অফ কস্ট। ঠিক আছে, জাস্ট সার্চ করবেন কি লাগবে আপনার, ধরেন সমুদ্র লাগবে, সার্চ করবেন, দেখবেন হাজার হাজার সমুদ্র, ফ্রিতে কক্সবাজার ভ্রমণ হয়ে যাবে। ঠিক আছে, সব এইচডি কোয়ালিটি, অ্যান্ড এগুলো কপিরাইট ফ্রি, আপনি যে কোনো জায়গাতে কমার্শিয়ালি ইউজ করতে পারেন। এখানেও দেখেন। সো অভাব নাই। ঠিক আছে, এখন যদি আপনি ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড লিখেন, সবগুলো ভাই পোর্ট্রেট, লম্বা। না আপনার সবই আছে। ওই তো আমি যেটা লিখে সার্চ করছি ওইটার হিসেবে পোর্ট্রেটের ইমেজ গুলো বেশি, একটু নিচে স্ক্রল করে গেলে এই যে দেখেন ল্যান্ডস্কেপ চলে আসছে। ঠিক আছে, জি ভাই। তো এই আর কি। এখন কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো হয়তো ওইভাবেই ইমেজ তারা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই টাইপের। তাছাড়া আর কিছু নেই। এই যে এটা যেমন আছে স্কোয়ার শেপ, এরকম আছে, আপনি ফিল্টার করতে পারবেন। ঠিক আছে, কি শেপের চাচ্ছেন সেগুলো সবই ফিল্টার করতে পারবেন, এই যে এখানে দেখেন সবই আছে। ঠিক আছে, ওরিয়েন্টেশন, এই যে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কোয়ার, তো ফিল্টার দিয়ে দিলে শুধু ওগুলাই শো করবে আপনাকে। আচ্ছা, ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমাকে দেখাচ্ছে, এই যে ওয়ার্ডপ্রেস ব্যাকগ্রাউন্ড, সুন্দর তাই না? আপনি চাইলে এগুলা ডাউনলোড করতে পারেন, এই যে এখানে ক্লিক করে যে কোনো কোয়ালিটি নিতে পারেন। ধর আমি একটু হাই কোয়ালিটি নিলাম, যেহেতু এমবি কম আছে, এমবি বেশি হইলে আমি এটা নিতাম হয়তো, ধরেন এটা মনে হয় ক্যানভা থেকে আসছে। কিছু ইমেজ আছে যে ইমেজগুলো হচ্ছে আপনার বলে দিবে যে বারবার যে ই করেন, কি বলে এটাকে, ওই সাইন আপ করেন, সব কিছুতে বলবে না, বেশিরভাগই ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। জাস্ট ক্লিক অ্যান্ড গো, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে এই পর্যন্ত ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, এটা নিলে হয়তো সাইন আপ করতে বলে সম্ভবত। আচ্ছা, আমরা ইমেজ পেয়ে গেছি, আমরা দুইটাই ট্রাই করব, আমাদের ডার্ক গ্রেডিয়েন্ট আর এটা, দুইটার মধ্যে দেখবো কোনটা ভালো। সো এটা আমরা নিলাম, সেভ, রিলোড, এটা আমাদের ডার্ক গ্রেডিয়েন্ট, হ্যাঁ। অলরাইট, সো মনে রাখেন, একটু টেক্সটটা ছোট করি, এই টেক্সটটা বেশি বড় হয়ে গেছে, 2 লাইনে চলে আসছে। টেক্সটটা ছোট করতে হেডলাইনের টেক্সট থেকে আমরা এখান থেকে কমায় 60 পিক্সেল বা আরো কম দিতে পারি।
টাইটেলটা ছোট করলাম, বাট ডেসক্রিপশন টেক্সট আই থিঙ্ক ঠিক আছে, ওটা ছোট না করলেও চলবে। ঠিক আছে, তাই না? আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিছি না, ওইটাও ট্রাই করি। এটা একটু রিলোড করি। কোনটা ভালো ছিল? স্যার আমার মনে হয় প্রিভিয়াসটাই ঠিক ছিল। হ্যাঁ, that's why আমি আস্ক করছি কোনটা ভালো ছিল, কোনটা ভালো হয়েছে বলা উচিত ছিল, রাইট? অলরাইট, সো প্রিভিয়াসটাই ভালো ছিল, ঠিকই আছে। এই ঠিক আছে, তাই না? আমাদের ডিজাইনের সাথে, আমরা আপনার ডিজাইনের সাথে ডিফারেন্টটা যাইতে পারে, যার সাথে যেটা ভালো যায় ওইটাই আমরা ট্রাই করবো। ফাইন। এরপরে আমাদের এখানে কাউন্টডাউন। হেডলাইনের কালার আছে, এগুলো ট্রাই করবেন কোনটা বেটার আপনার দেখা যাচ্ছে, আউটপুটটা বেটার দিচ্ছে। ধরেন এটা গ্রিন একটা টেক্সট দিলাম, কাউন্টডাউনের কালারটা লাইক হোয়াইট বা রেড ট্রাই করতে পারি। সোশ্যাল আইকন গুলো হচ্ছে ধরেন ব্ল্যাক নিলাম যেহেতু নিচে আছে। লেটস সি। ভাইয়া ফন্টও তো চেঞ্জ করা যাবে। সব চেঞ্জ করা যাবে। অলরেডি দেখেন কোন কোন কালারটা ভালো বোঝা যাচ্ছে, কোনটা কোনটা ভালো বোঝা যাচ্ছে না। ব্ল্যাকটা খুব ভালো বোঝা যাচ্ছে না, আর এই কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে না, কাউন্টডাউনেরটা, তাই না? খুব ভালো লাগতেছে না আর কি। তো আমরা এই দুইটাই চেঞ্জ করবো, কাউন্টডাউনের কালারটা চেঞ্জ করে আমরা হচ্ছে আহ পার্পল রাখতে পারি টাইটেলের সাথে ম্যাচ করে, আর এটা হচ্ছে হোয়াইটই থাকুক। ঠিক আছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, অনেকগুলো ফন্ট দেওয়া আছে ফ্রিতেই, এগুলোর মধ্যে থেকে আপনি ইউজ করতে পারেন। ধরুন ওপেন সেন্সটা ট্রাই করলাম, একটু শার্প টাইপের ফন্ট। ঠিক আছে। টাইটেলটা আই থিঙ্ক আমরা একটু ডিফারেন্ট কালার ট্রাই করতে পারি, টাইটেলটা একটু ফুটানো দরকার। ইয়োলো, আই গেস। ঠিক আছে নাকি? বাট আমি একটু বেশি কালারফুল করছি, একটা সাইডে এত কালার হয় না, ঠিক আছে? একটা সাইডে সর্বোচ্চ দুইটা কালার হয়, সেখানে হয়তো বা ম্যাক্স গ্রে অ্যান্ড আলাদা কালার মিশে তিনটা কালার হয়। যাই হোক, তারপর আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে অনেকগুলো কালার ট্রাই করলাম। এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন, আর কাস্টম সিএসএস লাগলে করতে পারেন, আপনাদের দরকার হবে না স্কিপ করতে পারেন। এখন আপাতত কাউন্টডাউন, কাউন্টডাউন দেখাবো নাকি দেখাবো না দুইটাই অপশন আছে, আমরা এখান থেকে দেখা দিতে চাচ্ছি। আমরা চাই কাউন্টডাউন দেখাবে হচ্ছে মে মাসের ওই যে কোনো একটা তারিখে ধরেন। রিলোড। এই যে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এরকম কিছু আপনারা বাস্তবে দেখছিলেন কোথাও? জি ভাই, আমি গতকালকে একটা সাইট করছি ভাই, তাই? ওকে। কাস্টম। ও রিয়েল লাইফে কোথায় দেখছেন বলেন? রিয়েল লাইফে মুজিব বর্ষ। ভাই আহ এখনো আছে কিছু কিছু, তাই না, ওই মনিটর গুলা? ওগুলা কি? এখন তো আচ্ছা, নাই। নাই আসলে। এখন তো দেখা যায় না। আহ, ও হইতে পারে, হ্যাঁ, মনে হয় নাই। যাই হোক, এগুলো যখন শেষ হয়ে গেছিল তখন কি হয়েছিল? এই কাউন্টডাউন যেদিন শেষ হয়েছিল, সেদিনে ভাই ওনার মেন না না ওইটা না, ওয়েবসাইটটা লঞ্চ। মনিটরে কি হয়েছিল? মনিটর ব্রাস্ট হয়ে গেছিল এরকম কিছু? না, আই ডোন্ট নো। জিরো জিরো হয়ে গেছিল সব, তাই না? So জি জি জি। আমাদেরও এটা জিরো জিরো হয়ে যাবে। অনেকে চিন্তা করতে পারেন জিরো জিরো হইলে মনে লঞ্চ হয়ে যাবে সাইট, না, এটা জিরো জিরো হয়ে যাবে। ঠিক আছে। জি। আর আগেও হতে পারে, ডেভেলপারের উপর নির্ভর করছে। হ্যাঁ, লঞ্চ করে দিল তার কথাই নেই। অলরাইট, সো ফেসবুক ইউআরএল, এখানে ইউআরএল দিবেন, টুইটার ইউআরএল দিবেন, লিঙ্কডইন ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, আপনাদের গুলো দিবেন। কোন আইকন যদি বাদ দিতে চান, ধরেন ইনস্টাগ্রাম লাগবে না, তাহলে ফিল্ড ফাঁকা করে দিবেন একদম, হ্যাশট্যাগও রাখবেন না, তাহলে দেখবেন ওটা চলে গেছে, এই যে নাই, দেখছেন? লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রামটা নাই। আবার আনতে চাইলে লিঙ্কটা বসাই দিবেন অথবা হ্যাশট্যাগ দিয়ে দিলেই চলে আসবে। আচ্ছা, এখানে আপনাদের ইউআরএল গুলো বসাই দিবেন, এন্ড লাস্ট আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, অ্যাড্রেস, নাম্বার, ইমেল, এটা যে কোনো একটা দিয়ে দিয়ে দিবেন, এখানে দিয়ে সেভ করবেন। এইটা রাখবেন না আর কি, চেঞ্জ করে অন্য একটা দিবেন, তাহলে এখানে চলে আসবে। দেন যখন কাজটা শেষ, এই যে আপনার সাইডের যে মেইন ডোমেনের ইউআরএলটা, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। কোথায়? আপনাদের ক্লাসরুমে গিয়ে ক্লাস ওয়ার্কে যাবেন, দেন আজকের এপিসোডটা খুঁজে বের করবেন। ধরেন আজকে ক্লাস ওয়ার্কে যাবে সবসময়, ঠিক আছে? অনেকে স্ট্রিমে দেখেন, স্ট্রিম থেকে সবকিছু পাবেন না প্রপারলি।
পেন্ডিং, এই যে অ্যাসাইনমেন্ট, যে আপনাদের যে এপিসোড, এই এপিসোডই আপনাদের হবে এরকম কিছু না। এটা এটা অনেক আগে, 2023। সেখানে ক্রিয়েট লিঙ্ক, এখানে লিঙ্কটা বসাবেন, অ্যাড লিঙ্ক। যখন লিঙ্কটা চলে আসছে এখানে, টার্ন ইন, এখান থেকে টার্ন ইন করে দিবেন। টার্ন ইন না করলে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা হয় না, সো টার্ন ইন করলে অ্যাসাইনমেন্টটা জমা হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার। অলরাইট। জি এই ভাইয়া। আপনাদের কামিং অ্যাসাইন। সুন পেজে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। কারো পোর্টফোলিও থাকলে মেইন ডোমেনে, যদি অলরেডি ডোমেন হোস্টিং থাকে, তাহলে অন্য সাব ডোমেনে আমরা কামিং করে তারপর দিব। যদি দেখা যায় যে আহ এখনো মেইন ডোমেনে কিছু নাই, তাহলে মেইন ডোমেনেই করতে হবে মাস। স্যার, যে কপি লিঙ্কটা করে পেস্ট করছেন সেটা মানে আমি বুঝতে পারিনি জিনিসটা। আরেকবার একটু বললে ভালো হতো। বুঝছি না, আবার বলেন। আপনি যে অ্যাসাইনমেন্টের মধ্যে যে লিঙ্কটা যেভাবে দিয়েছেন না, আমি মানে লিঙ্কটা নিয়েছেন যেভাবে, সেটা আমি বুঝতে পারি নাই। মানে যেখান থেকে নিয়েছেন বুঝতে পারি নাই। এই যে আপনার ভিউস, আপনার সাইটের লিঙ্ক এটা, আপনি যে সাইটে কাজটা কমপ্লিট করছেন ওই সাইটের ইউআরএল এটা, এই ইউআরএলটি জমা দিবেন। বুঝছেন নাই? না, কনফিউশন লাগতেছে। আচ্ছা, আপনার ডোমেন আছে কি, ওয়েবসাইট আছে? আপনার ডোমেন হোস্টিং হ্যাঁ। লাগবে ফার্স্ট। আচ্ছা আমি বলি, আপনার ডোমেন হোস্টিং লাগবে ফার্স্টে। ডোমেন হোস্টিং এর ভিতরে যখন কাজটা করবেন, আপনার কাজটা শেষে মেইন ডোমেনের যে লিঙ্কটা, যেমন আপনার নাম কি, আপনার নাম অনুযায়ী আপনার ডোমেনটা হবে, তাই না? ওই জি ডোমেনের স্যার। লিঙ্কের মধ্যে গেলে তো কামিং সুন দেখা যাবে, যেহেতু কামিং সুন বানাইলাম আমরা এখন, আপনি ওইভাবে বানাবেন। দেন আপনার যে মেইন ডোমেনের লিঙ্কটা, ওই লিঙ্কটাই জমা দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আচ্ছা আছে। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমার ডোমেন হোস্টিং ও আছে, কি আমি কি ওখানে গিয়ে এটা করতে পারবো, করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবো? আবার বলেন। আমার ডোমেন হোস্টিং আছে এন্ড আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেসও ইনস্টল করা আছে, মানে আমি হুম, ওখানে গিয়ে কি এটা করে সাবমিট করতে পারবো? পারবেন, পারবেন। হুম হুম। তাদেরকে ম্যানেজ করতে হবে, পারচেস করতে হবে, বা কোথাও থেকে নিতে হবে, এটা লাগবে সবার। সো এটা স্কিপ করার মতন অপশন নেই। অপশন থাকলে আমরাই না করতাম যে লাগবে না। ঠিক আছে, ভাইয়া আপাতত পেনশন ইউজ করা যেতে পারে যে এক কোনো সপ্তাহের কিছু, জন্য? যে কোনো কিছু ইউজ করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন। অ্যাসাইনমেন্টে এটার জন্য কোনো মার্কস কাটা হবে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বাকি জাস্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য শেয়ার করা হলো, বাকি ইটস আপ টু ইউ। ঠিক আছে, শেষ করি আজকের মতন। সব ডিটেলস ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। ভালো ভাইয়া থাকবেন। আছে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হুম হুম, বলেন। আপনি ইচ্ছে করলে রেকর্ড বন্ধ করতে পারেন।